বেশ, বোর্ড দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ অসুবিধা স্যার। নেই তো? কোনো জায়গা ঢেকে নেই তো? স্যার নিচের দিকটা একটু ঢেকে আছে। যে দিকটা দেখি। হ্যাঁ ঠিক আছে এবার। ঠিক আছে, একদম নিচে আমি লিখবো না, একটুখানি ছেড়েই রাখবো। হ্যাঁ, বেশ ঠিক আছে, শুরু করছি। আর যারা যারা থাকতে পারবে না তারা এখানেও স্কাইপেও ভিডিওটা দেখতে হবে পরে রাতের দিকে বা যে কোনো সময় 10টা 12টার পর থেকে ওটা আবার চলে আসবে। মানে ভিডিও শেষ হলে ওটা স্কাইপেই থেকে যাবে, কিন্তু স্কাইপে স্ট্রিমিং একটু বেশি নেট খায়। ওই জন্য যদি মনে করো যে না রিপিটেশনটা ইউটিউবে দেখবো, তাহলে একটু ওয়েট করতে হবে, ইউটিউবে আপলোড করতে একটু সময় লাগে। বেশ, আমাদের আজকের নতুন চ্যাপ্টার ধরছি। আমাদের যে স্টোকস থিওরেম, গ্রিনস থিওরেম যেগুলো করাচ্ছিলাম আগের দিন, ডাইভারজেন্স থিওরেম, ওর প্রবলেম এখনো শেষ হয়নি। প্রবলেমগুলো নিজেকে করতে হবে। আর আরো কিছু প্রবলেম আমি করাবো, যেগুলো কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট হওয়ার পরে আমরা আবার ফেরত আসবো, তো আরো কিছু প্রবলেম করাবো। তো আমরা যে জায়গায় ছিলাম, 3 ধরনের থিওরেম পড়েছি। আর আজকে যে চ্যাপ্টার নাম সেটা হচ্ছে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট। কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট। কোনো জায়গায় অসুবিধা হলে বলবে সবাই, হ্যাঁ? কারণ বোধহয় ফার্স্ট ইয়ারে প্রথমবার অনলাইনে বসছি, ওই জন্য অসুবিধা হতে পারে। বেশ, আমরা জেনারেলি 3 ধরনের কোঅর্ডিনেট সিস্টেম পড়ে নিয়েছি এর আগে। তো কিরকম কোঅর্ডিনেট সিস্টেম পড়েছি? রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম পড়েছি, এটাকে এক্স অ্যাক্সিস বলি, এটাকে ওয়াই অ্যাক্সিস বলি, এটাকে জেড অ্যাক্সিস বলি। এইটা একটা কোঅর্ডিনেট সিস্টেম পড়েছি। আবার স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম পড়েছি, সেটা এই কোনো একটা পয়েন্টকে আমরা বলি আর থিটা ফাই, পয়েন্টের যেটা স্থানাঙ্ক সেটাকে বলি আর থিটা ফাই। আর আরটা হচ্ছে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে, এইটা হচ্ছে আর রেডিয়াসটা। আর এটা হচ্ছে থিটা, জেড অ্যাক্সিসের সাথে যেটা অ্যাঙ্গেল, এটা এক্স এটা ওয়াই, সেটা হচ্ছে থিটা। আর ফাইটা হচ্ছে এক্স ওয়াই প্লেনের উপর একটা পারপেন্ডিকুলার টানতে হবে, দিয়ে সেটা অরিজিনের সাথে যুক্ত করে দিতে হবে, দিয়ে এক্স ওয়াই প্লেনে যে অ্যাঙ্গেলটা সেইটা হচ্ছে ফাই অ্যাঙ্গেল। তাহলে এই সবগুলো যদি বলি তাহলে আমি পি পয়েন্টে যেতে পারবো। আর এখানে কিরকম, এখানে যদি তোমার এটা পি পয়েন্ট হয় তাহলে এদিকে এক্স কিছুটা এসো, ওয়াই কিছুটা যাও, তারপর জেড কিছুটা যাও, তাহলে তুমি পি পয়েন্ট পেয়ে যাবে। তো জিনিস একই, অ্যাপ্রোচটা আলাদা বিভিন্ন ভাবে। আমরা আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম পেয়েছি যেটাকে বলা হয় সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। আর সেটা ঠিক এরকম, এখানে যদি একটা পয়েন্ট থাকে তাহলে এটা জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিস সাথে লম্বভাবে কিছুটা ডিস্টেন্স চলে এলাম, সেটাকে রো বলা হয়, অথবা এস বলা হয়, আরও বলতে পারো। আর কত উঁচুতে আছি সেটাকে বলা হয় জেড, কতটা উঁচুতে আছি সেটা হচ্ছে জেড। আর এই পি বিন্দুটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। তো ফাইটা যদি ঘুরিয়ে দাও তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা এরকম একটা সিলিন্ডারের মতো একটা কিছু পাবো তুমি এরকম। হ্যাঁ, তো এই বিন্দুর স্থানাঙ্ক কি? এটা পি বিন্দু, এই স্থানাঙ্ক হচ্ছে রো, ফাই অ্যান্ড জেড। তো এই 3 রকম কোঅর্ডিনেট সিস্টেম আমরা জেনারেলি পড়েছি। 3 রকম কোঅর্ডিনেট সিস্টেমের কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে। সেগুলো হচ্ছে, যদি এখানে এক্স অক্ষ বরাবর আমি এগিয়ে যাই, ডিফারেন্ট ভ্যালুস অফ এক্স যদি নিই, তাহলে ওয়াই আর জেড কনস্ট্যান্ট। এক্স অক্ষ বা এক্স অক্ষের প্যারালেলে যদি আমি মুভ করি, তাহলে কি ডিফারেন্ট ভ্যালুস অফ এক্স, বাট y ইকুয়াল টু কনস্ট্যান্ট অ্যান্ড জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটাকে আমরা এক্স অ্যাক্সিস বলি, যে y কনস্ট্যান্ট জেড কনস্ট্যান্ট, আমি কিছু একটা ভ্যারিয়েবল পাল্টে যাচ্ছি, এক্স এর ভ্যারিয়েবল, সেটা এক্স এর ভ্যালু 0 1 2 3 4, এবং সেই বিন্দুগুলোকে যদি জয়েন করে দিই তাহলে সেটাকে আমরা বলি এক্স অ্যাক্সিস অথবা এক্স লাইন। যদি এরকম কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম হয় তাহলে সেগুলোকে আমরা অ্যাক্সিস বলি। আর কিছু অর্থগোনাল থেকে নন অর্থগোনাল কোঅর্ডিনেট সিস্টেমে যখন আমরা ইউজ করি এগুলো, অর্থগোনাল মানে পরস্পর 90 ডিগ্রি সবাই, আর যদি কোনোভাবে পরস্পর 90 ডিগ্রি না হয়, পরে আমরা পড়বো রিলেটিভিটিতে 4 ডাইমেনশনাল স্পেসে, তখন সেগুলোকে লাইন বলা হয়, এক্স লাইন, ওয়াই লাইন এরকম বলতে পারি আমরা। আবার সিমিলারলি এখানে যদি এক্স কনস্ট্যান্ট ওয়াই কনস্ট্যান্ট হয়, আর আমি যদি ওপর দিকে উঠেই যাই তাহলে জেড এর ডিফারেন্ট ভ্যালু পাবো, আর সেক্ষেত্রে তুমি একটা লাইন পেয়ে যাবে এরকম, জেড লাইন বা জেড অ্যাক্সিস। তো এক্স কনস্ট্যান্ট, ওয়াই কনস্ট্যান্ট, আর একটা জেড অ্যাক্সিস পেয়ে যাবে তুমি, জেড লাইন। এবং যে লাইনগুলো পাচ্ছ সিমিলারলি ওয়াই লাইনও পাবে, অ্যান্ড সিমিলারলি ওয়াই অ্যাক্সিস। যে যে অ্যাক্সিস গুলো তুমি পাচ্ছ সেগুলো সবাই স্ট্রেট লাইন, সোজা। তাহলে আমাদের এই যে স্ট্রেট লাইন, এই যে রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম,
তাতে তিনটে অ্যাক্সিস রয়েছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিস। এক একটা অ্যাক্সিস তারা সোজা, কেউ বেঁকা নেই, সরল রেখা, একদম লিনিয়ার। কিন্তু সব ক্ষেত্রে যে লিনিয়ার হবে তার কোনো মানে নেই। রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম থেকে যদি তুমি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে চলে যাও, এখানে যদি চলে যাও, তাহলে এখানে দেখি তো যে সাপোজ তোমার ফাই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ফাই কনস্ট্যান্ট মানে এটা ফাই, তাহলে কোনো একটা অ্যাঙ্গেল ধরে নাও এটা 30 ডিগ্রি বা 45 ডিগ্রি কিছু একটা। আবার ধরে নাও থিটাও কনস্ট্যান্ট, থিটাও কনস্ট্যান্ট, তাহলে থিটা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার তুমি আর কে বাড়িয়ে বাড়িয়ে যাচ্ছ, ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুস অফ আর, তাহলে এটা ফাই, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ফাই আছে, সেম ফাই এন্ড সেম থিটাতে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট আর নিয়ে যাচ্ছ কোনো একটা থিটা। সাপোজ এটা তো একটা প্লেন তৈরি করেছে এরকম, এই প্লেনের উপরে যে রেডিয়াস ভেক্টর যেটা, এটা হচ্ছে তোমার আর, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা। তো পার্টিকুলার একটা ফাই আর পার্টিকুলার একটা থিটা, তাহলে তুমি এইরকম বিন্দুগুলো নিয়ে যাচ্ছ এরকম। তাহলে যদি তুমি অনেক অনেক বিন্দু নাও, ফাই কনস্ট্যান্ট দেখে, থিটা কনস্ট্যান্ট দেখে, তাহলে একটা আর লাইন পাবে তুমি, আর লাইন, এই যে এই লাইনটা পাবো আমরা আর। আর আর এর উপর কি, এই আর বরাবর তুমি যদি চলে যাও একটা লাইন বরাবর, তাহলে থিটাও চেঞ্জ হয়নি, ফাইও চেঞ্জ হয়নি। হ্যাঁ, এটা একটা প্লেন, তো এটা একটা প্লেন, আর এই প্লেনের ওপর তুমি ওই কর্ণ বরাবর তুমি বেরিয়ে যাচ্ছ ওই দিক বরাবর, তাহলে ফাই কনস্ট্যান্ট। থিটা অনেক তো রেডিয়াস হতে পারে না, অরিজিন থেকে অনেক রেডিয়াস, স্ফিয়ারের চারিদিকে রেডিয়াস হতে পারে, কোন একটা রেডিয়াস চুজ করো, তাহলে থিটা কনস্ট্যান্ট। তাহলে একটা লাইন পেলাম, এটাও পেলাম স্ট্রেট লাইন, দিস ইজ অলসো স্ট্রেট লাইন, এটা যেমন স্ট্রেট লাইন পেয়েছিলাম ওটাও স্ট্রেট লাইন পেলাম। আবার যদি আমরা বলি যে আর কনস্ট্যান্ট, ফাই কনস্ট্যান্ট, থিটা চেঞ্জ করবো, সেই বিন্দুগুলোকে নেবো, তাহলে আর কনস্ট্যান্ট মানে রেডিয়াস কনস্ট্যান্ট, তাহলে এটাকে আর বাড়াবো না, এটা ফিক্সড। ফাই কনস্ট্যান্ট মানে এটা, এই অ্যাঙ্গেলটা, এটা দিস অ্যাঙ্গেল ইজ ফিক্সড। এবার থিটা চেঞ্জ হতে পারে সেম ফাই, তার মানে কি এরকম একটা কিছু, এইটা প্রথমটার জন্য আর, তারপরে দ্বিতীয়টার জন্য আর, তৃতীয়টার জন্য আর, এরকম বারবার আর, একই প্লেনে আছে কিন্তু আমরা, কারণ ফাই কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা পাখার মতো, হাত পাখার মতো। তাহলে এইগুলো সব রেডিয়াস, সেম রেডিয়াস, কিন্তু প্রত্যেকটা রেডিয়াসের থিটা আলাদা, জেড অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল যেটা সেটাকে থিটা বলি। তো প্রথমটা থিটা 30 ডিগ্রি, 45 ডিগ্রি এরকম করে চেঞ্জ হচ্ছে, থিটার মান চেঞ্জ হচ্ছে। এবং থিটার মান আর কনস্ট্যান্ট রেখে এই যে থিটা চেঞ্জ হচ্ছে সেই সমস্ত বিন্দুগুলো যদি জয়েন করি, এখানে থিটা ডিরেকশন কোন দিকে, এইদিকে, এখানে থিটা ডিরেকশন এইদিকে, এখানে থিটা ডিরেকশন এইদিকে, এখানে এইদিকে, এখানে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এরকম থিটা ডিরেকশন, তাহলে একটা কার্ভ পাবে তুমি, আর স্ট্রেট লাইন পাবে না। তাহলে থিটা এখানে যেমন কি পেয়েছিলাম, এক্স কনস্ট্যান্ট, ওয়াই কনস্ট্যান্ট রেখে জেড অ্যাক্সিস পেয়েছিলাম এবং সেটা স্ট্রেট লাইন। এখানে ফাই কনস্ট্যান্ট, থিটা কনস্ট্যান্ট রেখে আর লাইন টেনেছিলাম, সেটা একটা স্ট্রেট লাইন। কিন্তু যদি আর কনস্ট্যান্ট রাখি আর ফাই কনস্ট্যান্ট রাখি, তাহলে সেটা আর আমরা কোনো নির্দিষ্ট লাইন পাচ্ছি না, তাহলে সেটাকে আমরা বলবো থিটা কার্ভ। এবার বুঝতে পারছি যে কার্ভি লিনিয়ার কোঅর্ডিনেট কেন নাম দেওয়া হয়েছে। কোথাও কোথাও কার্ভ লাইন আছে, কোথাও কোথাও ডাইরেক্ট লিনিয়ার লাইন আছে, তো দুটোকে মিশিয়ে দেওয়া হয়েছে, ইন জেনারেল ওয়েতে তার নাম দেওয়া হয়েছে কার্ভি লিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম। আবার তুমি যদি এখানে আর কনস্ট্যান্ট রাখো, থিটা কনস্ট্যান্ট রাখো, আর কনস্ট্যান্ট থিটা কনস্ট্যান্ট মানে এই যে এটা তোমার হচ্ছে আর, একটা নির্দিষ্ট রেডিয়াস, আর স্ফিয়ার, তো স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট মানে কি, একটা স্ফিয়ার, স্ফিয়ারের উপর যে কোনো একটা বিন্দুতে তুমি চলে যাও, তাহলে তুমি সেই বিন্দুতে স্থানাঙ্ক পাবে। সাপোজ তোমার এরকম করে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এরকম স্ফিয়ার আছে কোথাও একটা, আর সেই স্ফিয়ারের তুমি তুমি আর কনস্ট্যান্ট রাখবে আর থিটা কনস্ট্যান্ট রাখবে, আর এইটা তোমার স্ফিয়ারের উপরে কোনো একটা বিন্দু, স্ফিয়ারের উপরে 3 ডাইমেনশনাল কোনো একটা বিন্দু, আর এইটা হচ্ছে তোমার আর, এইটা হচ্ছে তোমার থিটা, ঠিক আছে স্ফিয়ারের। এবার সেম থিটা সেম আরে তুমি অনেক বিন্দু পেতে পারো, এরকম করে যদি ওই স্ফিয়ারের উপরে এটাকে নিয়ে যদি এরকম করে ঘোরায় না, তাহলে একটা শঙ্কুর মতো হয়ে যাবে এরকম। এই শঙ্কুর এই যে ধারে ধারে যে লাইনগুলো, এটা সবার আর সমান, সবাই পরিধির উপরে বিন্দু, আবার সবার থিটার সমান, জেড অ্যাক্সিসের সাথে সবার অ্যাঙ্গেল ওইদিকে পিছন দিকে এই সামনের দিকে, এটা একটা শঙ্কুর মতো। তাহলে সবার আর সমান, সবার থিটা সমান, কনস্ট্যান্ট, সবার ফিক্সড ভ্যালু, যে কোনো থিটা নিতে পারো, অন্য একটা থিটা নিতে পারো, তাহলে এটা এরকম পাবে, এরকম পাবো একটা শঙ্কু। কিন্তু ফাইট কত কত ফাইয়ের ডিফারেন্ট ভ্যালু, তুমি যখন এটা এইভাবে নিয়েছো তখন তার পারপেন্ডিকুলার ফেলে এটা তোমার এক্স অ্যাক্সিস, বোর্ডের বাইরের দিকে এটা এক্স অ্যাক্সিস, তাহলে এটা তোমার প্লেন, তাহলে ফাই 0। আবার যখন এরকম করে তুমি একটা শঙ্কু কনসিডার করবে, তখন এটা তোমার আর, এটা তোমার সেই প্লেন যেটার সাথে এটা এক্স অ্যাক্সিস, এটা প্লেন, তো এই যে অ্যাঙ্গেল এটা ফাই।
তো ফাই চেঞ্জ হচ্ছে এরকম করে, ফাই চেঞ্জ হচ্ছে প্রত্যেকটি জায়গার জন্য এরকম করে তুমি যদি এটা ঘোরাও তাহলে তার কারেসপন্ডিং ফাই চেঞ্জ হচ্ছে, তাহলে তুমি একটা ফাই লাইন পাবে। আর সেটাও আবার স্ট্রেট লাইন নয়, সেটাও আবার কার্ভ, তাহলে এটা ফাই কার্ভ বলতে পারো, লাইন না বলে ফাই কার্ভ। ঠিক আছে, আবার যদি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আসো তাহলে কি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কিছু কিছু কার্ভ লাইন পেলাম আমরা। আমরা যদি বলি থিটা লাইন তাহলে এরকম করে দেখাবো। আমরা কি বলেছিলাম আগে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, বা এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। এবার কি বলবো, এবার এটা আর অ্যাক্সিস বা আর লাইন, এটা ফাই লাইন বা ফাই কার্ভ, ফাই কার্ভ, এটা থিটা কার্ভ, এরকম। হ্যাঁ, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। আবার সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটও তুমি এরকম জিনিস পাবে। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট ওইখানে লিখেছি পাশে, তাহলে তোমার এরকম সিস্টেম আছে, এটা তোমার এক্স অ্যাক্সিস, এটা তোমার ওয়াই অ্যাক্সিস, এটা তোমার জেড অ্যাক্সিস। আর এইখানে কোনো একটা বিন্দুতে তুমি আছো পি। তো কিভাবে এই বিন্দুতে যাবে, এই বিন্দুটা তোমার এই যে সামনে সিলিন্ডার, তো তো এটা এরকম, এটা এটা সিলিন্ডার, এই বিন্দুটা তোমার এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। তাহলে এই যে এই বিন্দুগুলো এগুলো সবার রেডিয়াস সমান, সিলিন্ডারের রেডিয়াস যেটা সেটা রেডিয়াস সমান, এই রেডিয়াসটাকে তুমি বলে দিচ্ছ রো। হ্যাঁ, আর এই রেডিয়াস থেকে একটা পারপেন্ডিকুলার তুমি এখানে টানছো এক্স ওয়াই প্লেনের উপর, তাহলে সেটা হাইট বোঝাচ্ছে, সিলিন্ডারের যেটা উচ্চতা সেটা বোঝাচ্ছে, মানে এইটা বা এইটা, এইগুলো, এইটা জেড, দিস ইজ ইওর জেড। আর এই অরিজিনের সাথে যদি এটা কানেক্ট করে দাও এই বিন্দুটা, যে বিন্দুটা, তাহলে তুমি একটা প্লেন পাবে একটা এরকম, এই যে একটা প্লেন পেয়েছি। তো এই প্লেনটাকে রোটেট যদি করাও তুমি তাহলে তোমার ফাই চেঞ্জ হবে, দিস অ্যাঙ্গেল ইজ ফাই। পড়েছি আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, ভলিউম এলিমেন্ট, সারফেস এলিমেন্ট সব আগে মোটামুটি পড়া আছে। এবার আমি কি বলছি, আমি বলছি ফাই কনস্ট্যান্ট রাখো। সাপোজ ফাই ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে কিছু একটা ফিক্সড ভ্যালু, এইটাই ধরে নাও 45 ডিগ্রি, ফাই ফিক্সড। জেড সেটাও ফিক্সড, জেড ইকুয়াল টু ফিক্সড, সেটাও সি। কত উচ্চতা সিলিন্ডার, তো সেটা কিছু একটা সেন্টিমিটার যেটা আছে। এবার তুমি রো বাড়িয়ে যাও, রো বাড়িয়ে গেলে কিরকম, এইরকমই প্লেন পাবো, এরকম প্লেন পাবো, সামনে থেকে বেরিয়ে বেরিয়ে যাবে। এই যে রো বাড়াচ্ছি, রো বাড়াচ্ছি, রো বাড়াচ্ছি, তাহলে এটা হচ্ছে রো লাইন, আর এটা একটা স্ট্রেট লাইন। হ্যাঁ, এবার তুমি রোটাকে কনস্ট্যান্ট করে দাও, রো ইকুয়াল টু কনস্ট্যান্ট, জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে সিলিন্ডারের হাইট বাড়াবো না, রো চেঞ্জ করবো না, এই সরি, হ্যাঁ রো কনস্ট্যান্ট, আগেরটা রো পাল্টাচ্ছিলাম, এবার রো কনস্ট্যান্ট, রেডিয়াস কনস্ট্যান্ট, হাইটটাও কনস্ট্যান্ট, কিন্তু সেম রেডিয়াস সেম হাইট, তার জন্য অনেক বিন্দু তুমি পেতে পারো। এই যে এই বিন্দুটা, এই বিন্দু রেডিয়াস রো, হাইট এইচ, এই যে এই বিন্দুটা, এই বিন্দু রেডিয়াস রো, হাইট হচ্ছে এটা, সেম হাইট, কিন্তু আলাদা কি ফাই, ফাই ডিরেকশন আলাদা, এখানে ফাই কোন দিকে এবং তার ভ্যালু আলাদা, এখানে এখানে ফাই হচ্ছে তোমার ওই দিক বরাবর, এখানে ফাই এই দিক বরাবর, এখানে এই দিক বরাবর, এখানে এই দিক বরাবর, এরকম ফাই ঘুরছে, ফাই ইজ রোটেটিং। তাহলে সমস্ত ওই ফাই লাইনগুলোকে যদি জয়েন করি তাহলে আবার তুমি একটা সার্কেল পেয়ে যাবে, তাই না? তো সেটাকে তুমি বলবা ফাই কার্ভ, ফাই কার্ভ। এন্ড সিমিলারলি তুমি যদি ফাই কনস্ট্যান্ট জেড কনস্ট্যান্ট করলাম, রো লাইন পেলাম, রো কনস্ট্যান্ট জেড কনস্ট্যান্ট পেলাম, ফাই লাইন পেলাম। এবার যদি তুমি রো কনস্ট্যান্ট করো, আর আমাদের আর কি বাকি আছে, রো কনস্ট্যান্ট, ফাই কনস্ট্যান্ট, তাহলে তোমার জেড লাইন পাবে। তুমি উচ্চতা বাড়িয়ে যাও, কনস্ট্যান্ট ফাই রাখো, কনস্ট্যান্ট রেডিয়াস রাখো, যদি তুমি উচ্চতা বাড়িয়ে যাও তাহলে একটা লাইন পাবে, সেটাকে বলছি জেড লাইন। তাহলে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, যে অ্যাক্সিস গুলো সেইগুলো যেমন সবাই স্ট্রেট লাইন, সেরকম ইন জেনারেল যখন আমরা সেরকম অ্যাক্সিস যদি ডিফাইন করি, আমরা বলবো যে এটা তো পি বিন্দু, আর থিটা ফাই, তাহলে আর অ্যাক্সিসটা কেমন দেখতে যদি আমরা এরকম বলি, ফাই অ্যাক্সিসটা কেমন দেখতে, তাহলে সেগুলোকে তুমি আর এইভাবে প্লট করতে পারবে না, সোজা সোজা লাইন দিয়ে প্লট করতে পারবে না, তোমাকে বেঁকা বেঁকা কিছু লাইন দিতে হবে। হ্যাঁ, আর সেই লাইনগুলোকে ইন জেনারেলি আমরা নাম দিই U1, U2, U3, U1, U2 অ্যান্ড U3 ইন জেনারেলি। তার মানে কি, ইন জেনারেল U1 ইকুয়াল টু রো হতে পারে, রো ফাই জেড হতে পারে, আবার আর থিটা ফাই হতে পারে, আবার এক্স ওয়াই জেড হতে পারে ইন জেনারেল। আবার অন্য কোনো কোঅর্ডিনেট সিস্টেম যদি ইউজ করি তাহলে আরো কিছু চেঞ্জ হতে পারে, যদি আরো কিছু কোঅর্ডিনেট সিস্টেম আমরা ইন্ট্রোডিউস করি, যদিও আমাদের সিলেবাস আর নেই, ওই তিনটেই আছে। পরবর্তীকালে আবার রিলেটিভিটি পড়বে, তখন আবার 4 ডাইমেনশন স্পেস পড়তে হবে, 3 ডাইমেনশন স্পেসে তোমাদের এই তিনটেই আছে সিলেবাসে। তো আরো আরো জিনিস আমরা শিখেছি, সেটা হচ্ছে যে এদের আবার পারস্পরিক মিউচুয়াল ডিপেন্ডেন্সি আছে।
যে তুমি রো কে এক্স ওয়াই জেড দিয়ে রিপ্লেস করে দিতে পারো, আবার ফাই কে এক্স ওয়াই জেড দিয়ে রিপ্লেস করতে পারো, ওই কস ইনভার্স করে, ট্যান ইনভার্স করে, এইসব করে আমরা বের করেছি। স্ফেরিক্যাল তোমাকে বিন্দু দিয়ে দিল, দিয়ে বললো একটা বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে এক্স ওয়াই জেড, এটা বলেছে এক্স ওয়াই জেড, তোমাকে ভ্যালু দিয়েছে, বলো 1, -1, 2, এরকম একটা বিন্দু দিয়েছে, দিয়ে বললো স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে বের করো, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে ভ্যালু কি হবে। তাহলে আমরা তো জানি যে r = √x² + y² + z², এসব আমরা পড়েছি। x = r cos θ, এসব আর পড়েছি আমরা। তো এখান থেকে তুমি স্কোয়ার করে দিয়ে r বের করতে পারো, সিমিলারলি থিটা বের করতে পারো, সাম cos ইনভার্স tan ইনভার্স আছে, আবার ফাই বের করতে পারো, এটাও সাম পড়া আছে আমাদের আগে, বা যে কোনো বই ফলো করলে আবার দেখে নিতে পারো। তাহলে তুমি বলতে পারো যে x is a function of r is a function of x y z, ঠিক না? r is a function of, এটা তুমি লিখতে পারো r is a function of x y and z। আবার এটাও তো বলতে পারো যে x is a function of r theta phi, এটা বলতে পারো। কারণ যদি x টাকে আমরা লিখি, ভাঙি স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে, তাহলে কেমন হয়? এটা হচ্ছে তোমার x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা z অ্যাক্সিস, আর এইটা তোমার হচ্ছে r, এটা তোমার থিটা। এটা যদি তোমার r হয় তাহলে এটা r cos থিটা, তাহলে এই তো z = r cos থিটা। আর এই পারপেন্ডিকুলার এই কম্পোনেন্ট যেটা সেটা হচ্ছে r sin থিটা, আর i sin থিটার দুটো কম্পোনেন্ট, r sin থিটা, এই পাশে যে কম্পোনেন্ট সেটা হচ্ছে x, আর x = r sin থিটা, তার আবার cos ফাই। আর ওই যে কম্পোনেন্ট ওই পাশেরটা সেটা হচ্ছে y, তো y = r sin থিটা এন্ড sin ফাই। তাহলে তুমি x পেয়ে গেলে, y পেয়ে গেলে এন্ড z পেয়ে গেলে। x এর ভেতর ঢুকে আছে r থিটা ফাই, সো x is a function of r থিটা ফাই। আবার যদি তিনটাকে যোগ করে দাও x² y² z², তাহলে আবার r² পেয়ে যাবে, সো r is a function of x y z। তো এইভাবে তুমি লিখতে পারো যে যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমকে যখন আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, তখন এইভাবে তুমি একটাকে আরেকটার সাথে লিংক করতে পারো। আদারওয়াইজ যে কোয়ান্টিটি তুমি মেজার করতে যাচ্ছ সেই কোয়ান্টিটি তো পাল্টায়নি। ধরো তুমি টেম্পারেচার মাপছো, ধরো তুমি কোনো একটা ভেক্টরের লেন্থ মাপছো, ফিল্ড মাপছো, পোটেনশিয়াল মাপছো, তো সেই কোয়ান্টিটি কিন্তু পাল্টায়নি। আমি বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করে সেই কোয়ান্টিটির ভ্যালু আমি মাপতে পারি, তাহলে রেজাল্ট তো সেম হতে হবে না। আর রেজাল্ট যদি সেম হয় তাহলে দুজন ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেম থেকে একটা জিনিস মেজার করছে, তাদের মধ্যে কিছু তো রিলেশন থাকতেই হবে, আদারওয়াইজ কেন দুজন সেম রেজাল্ট দেবে? হ্যাঁ, তাহলে আমরা এটা বলছি যে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমে, যে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমরা বলি এক্স ওয়াই জেড, আর কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমে, কার্ভিলিনিয়ার মানে কি, যে অ্যাক্সিস গুলো পাবে সেগুলো কার্ভ টাইপের কিছু একটা, আর সেইগুলোকে আমরা বলছি u1, u2 and u3। তাহলে x is a function of u1, u2 and u3। Similarly, y is a function of u1, u2, u3, and z is a function of u1, u2 and u3। বুঝা গেল? x u1, u2, u3 মানে ওই জেনারেল রো ফাই জেড হতে পারে, r থিটা ফাই হতে পারে, এসব হতে পারে। আবার উল্টো করে বলে u1 is a function of x y z, u2 is a function of x y z, u3 is a function of x y z। এইগুলোকে বলা হয় ট্রান্সফরমেশন ইকুয়েশন। এদের একটা একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে আরেকটা কোঅর্ডিনেট সিস্টেমে যদি যাও, তাহলে এদের মধ্যে সার্টেন রিলেশন থাকবে, আর সেই রিলেশনটা দিয়ে তুমি কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করে একটার সাথে একটা লিঙ্ক করতে পারো। হ্যাঁ, ডিইউ যদি পার্সিয়াল ডেরিভেটিভ করি এখান থেকে, তাহলে ডিইউ ইকুয়াল টু del u1 by del x dx প্লাস del u1 by del y dy, চেন রুল, del u1 by del z dz করতে পারো। তো এইভাবে করে ফার্দার স্টাডি আমরা করতে পারি। আর এই যে ফাংশন গুলো আছে এদের কোনো ডিসকন্টিনিউটি নেই, এরকম ধরে নেওয়া হয়েছে যে তারা সিঙ্গেল ভ্যালুড, হ্যাঁ, তাদের যে কারেসপন্ডেন্স সেটা ইউনিক কারেসপন্ডেন্স হবে, যেমনটা নয় যে অনেক অনেক ভ্যালু তুমি পেয়ে যাবে একটার জন্য, সেরকম না। তো কিছু কিছু কন্ডিশনের মধ্যে ঢুকে আছে। আর এই যে লাইনগুলো যেগুলো তুমি টেনেছো, সেগুলোকে যদি দেখাও একটা পয়েন্টে, যেমন আমরা এক্স অ্যাক্সিস দিতাম, ওয়াই অ্যাক্সিস দিতাম, জেড অ্যাক্সিস দিতাম, আর যখন আমরা এক্স অ্যাক্সিসটা টেনেছি তখন ওয়াই জেড কনস্ট্যান্ট, ওয়াই জেড তারা কনস্ট্যান্ট। সিমিলারলি তুমি যখন কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটে u1 কে ড্র করবে, তাহলে তোমার একটা এরকম কার্ভ হবে কিছু একটা, সেটাকে তুমি বলে দাও u1 কার্ভ।
দেখলাম আমরা, সেটা সার্কেল হতে পারে, স্ট্রেট লাইনও হতে পারে, বাট সার্কেলও হতে পারে। তার মানে কার্ভ হবে একটা ইন জেনারেল। হ্যাঁ, আবার আবার আরেকটা তুমি পেয়ে গেলে, এখানে আরেকটা বিন্দু দাও তুমি, যে সেটা এইটা একটা, এটাকে বলে দাও U3 কার্ভ, এটা একটা কার্ভ, এটা একটা, এটাকে বলছি U2 কার্ভ। তো U1 কার্ভ যখন তুমি পেয়েছো, না U1 কার্ভ যখন তুমি টেনেছো, এখানে যেমন এক্স লাইন যখন টেনেছি তখন YZ কে কনস্ট্যান্ট রেখেছি আমরা, ঠিক না? তাহলে U1 লাইন যখন টেনেছি তখন U2 আর U3 তাদেরকে কনস্ট্যান্ট রেখেছি, দিয়ে U1 লাইনটা টেনেছি আমি। তাহলে এই যে দুটো, এই যে U1 আর U3 যে দুটো কার্ভ আছে, দ্য সারফেসেস, আমরা লিখি একটু এক লাইন, দ্য সারফেসেস U1 equal to C1, U2 equal to C2, U3 equal to C3। তার মানে কি বলা হচ্ছে, U1 equal to C1, এটা একটা সারফেসের ইকুয়েশন। U1 C1, C1 C2 C3 এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। C1 C2 C3 দে আর দ্য স্যার কনস্ট্যান্টস। বল। ছবিটা চলে গেল তো, ছবি চলে গেছে? ও দাঁড়া দাঁড়া, এক কিরকম মিনিট। একটা ছবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। গ্রিড ভিউ একবার করে না, তাহলে বেরিয়ে যাবে আবার। দেখতে পেরেছি কিনা? স্যার এসছে। এবার এসছে? ঠিক আছে হুম, ঠিক আছে। তো আমি তো দেখতে পাচ্ছি না। তাহলে তুই ওই ইয়ে কর, ওই দাঁড়া, এখান থেকে তো স্যার আমার ওই তো কিছু দেখা যায় না তো। টুগেদার মোডটা অন হয়ে গিয়েছে, গ্রিড ভিউ করে নে। Together- চৌকো মতো অপশনটা আছে, ওখান থেকে গিয়ে গ্রিড ভিউ করে না। আচ্ছা ঠিক আছে। হয়েছে, এসছে? হুম। বেশ, আমার এলো না, কি করবো? ওই ওপরে যা, মানে ওই ওই পেজেই থাক, দিয়ে ডান দিকে বোধহয় একটা ক্রস চিহ্ন পাবি, দেখ, দ্য গ্রিড ভিউ ইজ অন, এইসব কিছু লেখা আছে। গ্রিড ভিউ ইজ অন বা এরকম কিছু, টুগেদার মোড ইজ অন, এইসব কিছু লেখা আছে। গ্রিড ভিউ আছে একটা, হ্যাঁ এটা এসছে। হ্যাঁ, এবার দেখ ওখানে, ওখানে কিছু টাচ ফাচ কর, দেখ চলে আসবে। আর নইলে একবার হ্যাঁ ঠিক কেটে আছে এবার, পেয়েছিস? হ্যাঁ ঠিক আছে এবার। আচ্ছা বেশ ঠিক আছে। তো কি বলেছে, মানে U1 is equal to C1, U2 is equal to C2, এগুলো সারফেসে ইকুয়েশন। যেমন কি, যেমন এগুলো হচ্ছে লাইনগুলো U1 U2 U3, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। আর যে সারফেস গুলো সেগুলো কি, এইটা একটা সারফেস, এটা একটা সারফেস। এটা কেমন সারফেস? এটা এক্স ওয়াই সারফেস, এক্স ওয়াই প্লেন। আর এই এক্স ওয়াই প্লেনে জেড ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আমি যদি বলি জেড ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে যে সারফেসটা পাবো সেটা হচ্ছে এক্স ওয়াই। আর এখানে এক্স ভ্যারি করতে পারে, ওয়াই ভ্যারি করতে পারে। বোঝা গেল? এক্স ভ্যারি করছে, ওয়াই ভ্যারি করছে। আমরা কি করছিলাম আগে, একটা করে ভ্যারিয়েবল চেঞ্জ করতে, মানে দুটো করে কনস্ট্যান্ট রেখেছিলাম এবং তারপরে একটা করে ভ্যারিয়েবল চেঞ্জ করছিলাম। দুটো করে কনস্ট্যান্ট করছিলাম আর একটা করে ভ্যারিয়েবল আমরা পাল্টাচ্ছিলাম। এবার কি করছি, এক্সও চেঞ্জ হচ্ছে, ওয়াইও চেঞ্জ হচ্ছে, জেড কনস্ট্যান্ট। তাহলে তুমি একটা সারফেস পাবে। আর সেই সারফেসের ইকুয়েশন কি, সেই সারফেসের ইকুয়েশন কি, জেড ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে। সিমিলারলি যদি বলি জেড আর ওয়াই ভ্যারি করছে, ওয়াই ওইদিকে ভ্যারি করছে, জেড এইদিকে ভ্যারি করছে, তাহলে তুমি আবার একটা সারফেস পেয়ে গেছো। আর সেই সারফেসের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই যে এক্সটা যদি কনস্ট্যান্ট, সেটা 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, বাট ইট ইজ কনস্ট্যান্ট। তাহলে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটে কিভাবে রিপ্রেজেন্ট করছি আমরা, U1 ইজ ইকুয়াল টু C1, ইট ইজ এ সারফেস। U2 ইজ ইকুয়াল টু C2, কনস্ট্যান্ট, এটা একটা সারফেস। আর U1 যখন C1 বলছি আমরা, মানে U1 ইজ ইকুয়াল টু যখন কনস্ট্যান্ট বলছি, তখন বাকি দুটো চেঞ্জ হতে পারে। তার মানে U2 U3 এরা চেঞ্জ হতে পারে, বাট U1 চেঞ্জ হবে না। আবার যখন U2 ইকুয়াল টু কনস্ট্যান্ট বলছি, তখন U1 আর U3 চেঞ্জ হতে পারে, U2 নিজে চেঞ্জ হবে না। এখানে আরো একটা সারফেস পেয়েছি XZ, এই যে XZ একটা সারফেস পেয়েছি, এই সারফেসটা। আর এই সারফেসের ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এখানে x চেঞ্জ হতে পারে, z চেঞ্জ হতে পারে, কিন্তু y চেঞ্জ হয়নি।
আছে? তাহলে ইন জেনারেল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করেছি। আমরা বলেছি একটা u1 একটা কার্ভ, u2 একটা কার্ভ। আর কি একটা ব্যাপার, এদের যে ইন্টারসেকশন, দুটো সারফেসের যে ইন্টারসেকশন, এটা একটা সারফেস, এই সারফেসের ইকুয়েশন কি বলেছি, y ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আবার এই সারফেসের ইকুয়েশন কি বলেছি, x ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে দুটো সারফেসের যে ইন্টারসেকশন যেটা, সেটা হচ্ছে বাকি অ্যাক্সিসটা, জেড অ্যাক্সিস, জেড লাইন বা জেড অ্যাক্সিস। ঠিক আছে, কি বললাম, তাহলে মাঝখানে যদি একটা লাইন তুমি থাকে, মাঝখানে যদি লাইন টানো একটা, তাহলে তার দুপাশে দুটো অ্যাক্সিস সারফেস তুমি পেয়ে যাবে, এবং সেই সারফেসের ইকুয়েশন ও ছাড়া বাকি তাদের যেটা নাম সেটা। তাহলে যদি তুমি u1 ইজ ইকুয়াল টু c1 এমন যদি একটা লাইন তুমি ড্র করো, তাহলে তারও দুপাশে একটা সারফেস থাকবে, তুমি এটাকে নাম দিয়ে দাও x ইজ ইকুয়াল টু c, তো তাহলে এটাকে ইন জেনারেল বলে দাও u1 ইজ ইকুয়াল টু c1। এবার যে u1 লাইন, সেটা এরকম সরল রেখা না হতে পারে, সেটা বক্ররেখা হতে পারে, মানে এইরকম একটা কিছু, এইরকম একটা কিছু, এরকম কিছু একটা তুমি পেয়েছো। তাহলে এটা যদি u1 ইজ ইকুয়াল টু c1 হয়, এটা y ইজ ইকুয়াল টু c, এটাকে বলে দিচ্ছি আমি u2 ইজ ইকুয়াল টু c2, তাহলে এটা একটা সারফেস। আর এই দুটো সারফেসের যেটা ইন্টারসেকশন, সেটা হচ্ছে u3 ইজ ইকুয়াল টু c3 লাইন বা কার্ভ। তাহলে u3 ইজ ইকুয়াল টু c3 কার্ভ তুমি এখানে ড্র করেছো, তাহলে তার দুপাশে যে সারফেস, সেটা কি কি নাম দেবে, সেটার একটা নাম দেবো u1 ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর সেটা c1, আর একটা হচ্ছে u2 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বা c2। তাহলে এদের মধ্যে যে সারফেস, এটা একটা সারফেস, এটা একটা সারফেস, এরকম এই দুটো সারফেসের যেটা ইন্টারসেকশন, সেটা হচ্ছে u3 লাইন বা u3 কার্ভ। সিমিলারলি u2 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে কি, এটা আবার এখানে চলে এসো, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে z অ্যাক্সিস। তাহলে এইটা একটা সারফেস, এই সারফেসের ইকুয়েশন কি বলেছি আমি, এই সারফেসের ইকুয়েশন z ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর এটা একটা সারফেস, এই সারফেসের ইকুয়েশন যেটা, সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার তুমি নাম দিয়ে দাও, x টাকে বলে দাও u1, y টাকে বলে দাও u2 ইকুয়াল টু কনস্ট্যান্ট c2, u1, আর এটা হচ্ছে z ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তুমি বলে দাও u3 ইকুয়াল টু c3। তাহলে দুটো সারফেস পেয়েছো, এটা একটা সারফেস, এই সারফেসের ইকুয়েশন কি u3 ইজ ইকুয়াল টু c3 কনস্ট্যান্ট, এই সারফেসের ইকুয়েশন কি u2 ইজ ইকুয়াল টু c2, এটা একটা কনস্ট্যান্ট। আর দুটো সারফেসের ইন্টারসেকশন যেটা পেয়েছো, সেটা হচ্ছে u1 লাইন বা x লাইন। তাহলে এখানে u1 লাইন যদি তুমি এখানে টানো, এই u1 লাইন বা কার্ভ যদি টানো, তার দুপাশে যে দুটো সারফেস, তাদের ইকুয়েশন কি হবে, একটা u2 ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর একটা u3 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো এটা হচ্ছে u3 ইজ ইকুয়াল টু c3, তাহলে এটা হয়ে যাবে u2 ইজ ইকুয়াল টু c2, সরি, আর একটা u3 ইজ ইকুয়াল টু c3, এরকম একটা সারফেস কিছু একটা। তো এইভাবে আমরা কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমের অ্যাক্সিস গুলোকে ড্র করি এবং তাদের কারেসপন্ডিং সারফেস গুলোকে আমরা দেখাই। আর যদি এই তিনটে সারফেস পরস্পর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, পরস্পরকে কাট করে, if the coordinate surfaces intersect at the right angles, then the coordinate system is called the orthogonal। যেমন এটা, যদি এই সারফেস গুলোকে পরস্পর 90 ডিগ্রি করে কাট করে, তাহলে আমরা সেটাকে বলবো, যে সারফেস গুলোকে আমরা প্লট করব, if the coordinate surfaces intersect at right angles, মানে 90 ডিগ্রি, দুটো সারফেস যদি পরস্পরকে 90 ডিগ্রিতে কাট করে, then the curvilinear coordinate system is called, then the curvilinear coordinate system is called orthogonal। তো এই হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন অফ কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম। কিন্তু আমাদের তোমাকে কার্ভিলিনিয়ার u1 u2 u3 দিয়ে খুব বেশি ডিল করতে হবে না, জাস্ট দু চারটি প্রবলেম করে দিয়ে আমরা স্ফেরিক্যাল আর সিলিন্ডারের প্রবলেমগুলি করব। আগে যেগুলো করেছি, ভলিউম এলিমেন্ট, সারফেস এলিমেন্ট, লেংথ এলিমেন্ট, এগুলো এবার ইন জেনারেল ওয়েতে ডেরিভেশন করব। গ্রেডিয়েন্ট, কিভাবে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে গ্রেডিয়েন্টকে রিপ্রেজেন্ট করা যায়, ডাইভারজেন্স কিভাবে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তো করেছি আমরা, কিভাবে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ডাইভারজেন্সকে রিপ্রেজেন্ট করা যায়, আর সেখানে এক্স ওয়াই জেড থাকবে না, রো ফাই জেড থাকবে। তো সেগুলো আমরা দেখতে যাচ্ছি। বেশ, তো আরো কিছু জিনিস তো আমাকে শিখতে হবে। এটা হচ্ছে ইউনিট ভেক্টরস ইন দ্য কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম। ইউনিট ভেক্টরস, ইউনিট
vectors in curvilinear coordinate system. ইউনিট ভেক্টর মানে যে ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে 1, ডিরেকশন থাকবে অবশ্যই, যেহেতু ভেক্টর ইউনিট মানে তার ম্যাগনিটিউড 1 আর তার ডিরেকশন আছে নির্দিষ্ট। ধরে নাও আমরা কার্টেসিয়ান স্পেসে আছি, আর আর হচ্ছে কোনো একটা পজিশন ভেক্টর, কোনো একটা পয়েন্টের অরিজিন থেকে পজিশন ভেক্টর, আর এটাকে লিখছি i ক্যাপ x প্লাস j ক্যাপ y প্লাস k ক্যাপ z। আর যদি কোনোভাবে তুমি আর এর চেঞ্জ করো, মানে তোমার এটা কোঅর্ডিনেট সিস্টেম, আর এটা তোমার x অ্যাক্সিস, এটা y, এটা z, এরকম করে, তাহলে এটা তোমার r, দিস ইজ ইওর r। আরটা কিভাবে লিখি? x অক্ষ বরাবর কিছুটা যাও i ক্যাপ x, j অক্ষ বরাবর কিছুটা যাও j ক্যাপ y, এন্ড দেন এদিকে যাও, তাহলে তুমি এটা পাবে, এটা হচ্ছে r ভেক্টর, পজিশন ভেক্টর। এবার যদি r এর সামান্য একটু চেঞ্জ করো, তাহলে x এরও একটু চেঞ্জ হয়েছে, আবার y এর একটু চেঞ্জ হয়েছে, z এর একটু চেঞ্জ হয়েছে, আর সেই চেঞ্জগুলো আমরা বলি dx dy dz। তাহলে dr মানে a small increment of r equal to i cap dx plus j cap dy plus k cap dz। এটা ছোট r, আলাদা করে বলার কিছু নেই, ছোট r। এখন যদি তুমি dr বাই dx করো পার্সিয়ালি, del r বাই del x, del r বাই del x, তার মানে এখানে dr আছে, এটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি আমরা পার্সিয়ালি, তাহলে কিভাবে এখানে i ক্যাপ পাবে? আর কিছু পাবে না, কারণ del y বাই del x 0, পার্সিয়াল ডেরিভেটিভ তো আমরা বলেছি যার রেসপেক্টে ডেরিভেটিভ করা হবে বাকি সবাই কনস্ট্যান্ট। তো del r বাই del x মানে কি y ইকুয়াল টু কনস্ট্যান্ট, z ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে del r বাই del x যদি তুমি করো, তাহলে একটা ইউনিট ভেক্টর পাচ্ছ। আর যদি ইউনিট ভেক্টর না পেয়ে কোনো একটা ভেক্টর তুমি পাও যার ম্যাগনিটিউড 1 নয়, তাহলে একটা ভেক্টর তো ওটা একটা, সেই ভেক্টরকে তার মড দিয়ে ভাগ করে দাও, তাহলে ইউনিট ভেক্টর পেয়ে যাবে। কি বললাম বোঝা গেল? del r বাই del x এটা কি রিপ্রেজেন্ট করছে? এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা z অ্যাক্সিস, এটা তোমার r ভেক্টর। তুমি যদি r এর x এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, তাহলে x অক্ষ বরাবর একটা ইউনিট ভেক্টর পাবে, একটা ট্যানজেন্ট ভেক্টর পাবে। y ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, z ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, y কনস্ট্যান্ট, z কনস্ট্যান্ট, মানে কি y কনস্ট্যান্ট, z কনস্ট্যান্ট, তাহলে অনলি x চেঞ্জ করছো, তাহলে x লাইন পাচ্ছো বা x কার্ভ পাচ্ছো, x লাইন বরাবর কিছু একটা পাবে বা x কার্ভ পাবে। যদি কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম জেনারেলাইজড ওয়েতে আমরা ইউজ করি, তাহলে কি পাবো? x লাইন পাবো, x কার্ভ পাবো, বা ট্যানজেন্ট বলতে পারো তুমি, সেই বিন্দু দিয়ে ট্যানজেন্ট আনি, একটা ট্যানজেন্ট ভেক্টর পাবে x অক্ষ বরাবর। আর এটা একটা ইউনিট ভেক্টর i ক্যাপ। যদি ইউনিট ভেক্টর না বেরোতো, তাহলে ডিভাইডেড বাই ইউনিট ভেক্টর, এটা মড দিয়ে করে দাও, তাহলে তুমি ইউনিট ভেক্টরটা পেয়ে যেতে। এবার আমরা তো জেনারেলাইজড ওয়েতে বের করছি, এটা তো কার্টেসিয়ান কোঅর্ডিনেটে ঠিক এইভাবে আমরা ইউনিট ভেক্টরগুলো বের করি। সিমিলারলি del r বাই del y যদি করো, তাহলে তুমি পাবে j ক্যাপ, ট্যানজেন্ট ভেক্টর অ্যালং দা y অ্যাক্সিস। আর যদি করো del r বাই del z, তাহলে তুমি কি পাবে? k ক্যাপ। এবার এটাকে সাধারণ নিয়মে ফেলে দাও, জেনারেল রুলে ফেলে দাও, তাহলে তোমার পজিশন ভেক্টর r এরকমই আছে। আর r যেটা, সেটা ফাংশন অফ r, সেটা ফাংশন অফ u1 u2 and u3, তিনটের উপর ফাংশন। তাহলে যেটা ট্যানজেন্ট ভেক্টর, সেটা বলবো এই যে del r বাই del x, এটা অ্যাকচুয়ালি ট্যানজেন্ট ভেক্টর। ইউনিট ভেক্টর বেরিয়ে গেছে, ঠিক আছে, বাট ইট ইজ ট্যানজেন্ট, যেহেতু y কনস্ট্যান্ট, z কনস্ট্যান্ট, সুতরাং একটা ট্যানজেন্ট ভেক্টর, ওই দিক বরাবর একটা x অ্যাক্সিস বরাবর একটা ট্যানজেন্ট ভেক্টর। তাহলে তুমি কি বলবে? যে এ ট্যানজেন্ট ভেক্টর টু দা u1 কার্ভ, মানে x অ্যাক্সিস u1 কার্ভ, for which ওই u2 equal to constant and u3 equal to constant, u1 is equal to constant, u3 equal to constant, is del u del r by del u1, ঠিক না? del r by del x ছিল, এবার del r by del u1। আর তুমি যদি বের করো ট্যানজেন্ট ভেক্টর টু দা u2 কার্ভ, তাহলে del r by del u2, and similarly del r by del z বা del r by del u3। এবার এটা ট্যানজেন্ট ভেক্টর, এর ম্যাগনিটিউড যে সবসময় 1ই বেরোবে তার কোনো মানে নেই। তোমাকে যদি 1 করে নিতে হয়, তাহলে এর মড দিয়ে ভাগ করে দাও। যেমন এইটাকে যদি এর মড দিয়ে ভাগ করো, তাহলে তুমি i পাবে। ইউনিট ভেক্টর i এর যে i বলতে আমরা যা বুঝি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, তার ম্যাগনিটিউড যেটা, সেটা হচ্ছে 1ই। তাহলে ইউনিট ভেক্টর কিভাবে ডিফাইন করা যাবে?
অতএব ইউনিট ভেক্টর সেটাকে বলছি E1 ক্যাপ, এটা হচ্ছে জেনারেল ইউনিট ভেক্টরের সিম্বল। আমরা কিভাবে লিখেছি আগে লিখেছি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, আর ক্যাপ, থিটা ক্যাপ, এরকম করে লিখেছি। এবার E1 ক্যাপ, যদি এটা কার্টেসিয়ান হয় তাহলে ই এক্স ক্যাপ বলতে পারো, স্ফেরিক্যাল যদি হয় তাহলে ই আর ক্যাপ বলতে পারো, আর থিটা ক্যাপ, আর ফাই ক্যাপ, মানে ই আর ক্যাপ, ই থিটা ক্যাপ, ই ফাই ক্যাপ। যদি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম হয় তাহলে ই রো ক্যাপ, ই জেড ক্যাপ, ই ফাই ক্যাপ, এসব বলতে পারো। তো যেটা E1, ইট ইজ দ্য ইউনিট ভেক্টর, এটা হচ্ছে এই যে ট্যানজেন্ট ভেক্টরটা ডেল আর বাই ডেল E1 ডিভাইডেড বাই এর মড ডেল আর বাই ডেল E1, এটার মড। যে কোনো ভেক্টর তোমাকে দিয়েছে এ, দিয়ে বলো তার একক ভেক্টর বের করো, তাহলে কি করে বের করি আমরা? এন ক্যাপ যেটা, সেটা হচ্ছে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মড, এটা বের করি, সিম্পল রুল। তো তুমি একটা ট্যানজেন্ট ভেক্টর বের করে নিয়েছো, তাহলে যদি বলা হয় সেই দিক বরাবর একটা একক ভেক্টর বার করো, তাহলে সেই যে ভেক্টরটা ডিভাইডেড বাই তার মড, তাহলে তুমি একটা একক ভেক্টর পেয়ে যাবে। আর এই যে মডটা বের করেছো না, সেই মডের ভ্যালুটা যদি 1 বেড়ে যায় তাহলে ভালো, আর যদি 1 নাও বেরোতে পারে, বেশ কিছু কেসে তোমরা দেখবে তাতে 1 নাও বেরোতে পারে, আর যদি 1 না বেরোয় এই ভ্যালুটা, তাহলে এইটাকে আমরা বলবো স্কেল ফ্যাক্টর, যে সেই অ্যাক্সিস বরাবর কি স্কেল ডিভিশন আছে, আর সেটাকে ডিনোট করা হয় এইচ দিয়ে, H1 এরকম করে ডিনোট করা হয়। এটা E1 আছে তাই এটা H1, তাহলে ইকুয়াল টু ডেল আর বাই ডেল E1, আর এটা হচ্ছে H1। তাহলে কি পেলাম? প্রত্যেকটি রেজাল্ট নেক্সট প্রবলেমের জন্য আমার লাগবে কিন্তু। তাহলে ডেল আর বাই ডেল E1 ইকুয়াল টু H1 ইন্টু E1, মানে এটা ডেল আর বাই ডেল 1 ইকুয়াল টু E1 H1। তাহলে অতএব ডেল আর বাই ডেল E1 ইকুয়াল টু H1 E1। সিমিলারলি ডেল আর বাই ডেল U2, এটা সমান হবে H2 U2। এইচটা কি? এইচটা হচ্ছে এই ভ্যালুটা, ডেল আর বাই ডেল U1 যেটা, সেটা হচ্ছে এর ভ্যালুটা যেটা বেরোবে সেটা দিয়ে তোমাকে ভাগ করে দিয়ে ইউনিট ভেক্টর বের করতে হবে। আর ডেল আর বাই ডেল U3, এটা হচ্ছে H3 অ্যান্ড U3। আর এই H1, H2, H3 এদেরকে বলা হয় স্কেল ফ্যাক্টরস। যদি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট তুমি ইউজ করো, তাহলে H1 এটাকে বলবে H সাফিক্স রো, আর তার কি ভ্যালু আছে আমরা পরে দেখব। H2 সেটাকে বলবে H সাফিক্স ফাই, H3 সেটাকে বলবে H সাফিক্স জেড। যদি স্ফেরিক্যাল ইউজ করো তাহলে বলবে H1 ইকুয়াল টু HR, H2 ইকুয়াল টু H থিটা, H3 ইকুয়াল টু H ফাই। আর যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইউজ করো তাহলে H1 ইকুয়াল টু HX, H2 ইকুয়াল টু HY, ইকুয়াল টু H5, এবং তারা সবাই 1 1 1 1। তাহলে ইউনিট ভেক্টর বের করলাম আমরা কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমে। কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমে প্রথমে কি করলাম? কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলোকে ডিফাইন করলাম। দে মে অর মে নট বি কার্ভ, মানে স্ট্রেট লাইন, তারা কার্ভ হতে পারে, তাই নাম দেওয়া হচ্ছে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট। আর তারপরে কি বললাম? কোন একটা আমরা সেই কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলোকে ডিনোট করলাম U1, U2, U3 দিয়ে, আর তারপরে একটা পজিশন ভেক্টর ডিফাইন করলাম আর কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, আর তার সাথে U1, U2, U3 এর যোগ থাকবে, রিলেশন থাকবে কিছু। তো সেই কার্ভ বরাবর ইউনিট ভেক্টর বের করলাম, U1 ইকুয়াল টু একটা ট্যানজেন্ট ভেক্টর ডিভাইডেড বাই তার মড দিয়ে, সেখান থেকে কিছু রিলেশন পেলাম, আর H1, H2, H3 এগুলো বলা হয় স্কেল ফ্যাক্টর। এগুলো কিন্তু আমাদের নেক্সট ধাপে বারবার কিন্তু কাজে লাগবে। বেশ, তো এবার আর্ক লেন্থ বের করতে হবে, ভলিউম এলিমেন্টস বের করতে হবে। মানে আর্ক লেন্থ মানে আগে যেমন আমরা বের করেছি যে ধরো তোমার কাছে, বেশ এটা থাকলো আমার ইউনিট ভেক্টর বের করেছি। ও এটা একটু ভুল লিখেছি রে, এটা E1 নয়, এটা E1 ক্যাপ, এটা হচ্ছে E2 ক্যাপ, আর এটা হচ্ছে E3 ক্যাপ, তাই না? বলা উচিত ছিল কারণ E1 ইজিক্যাল টু এটা বাই H1, E2 ইজিক্যাল টু এটা বাই H2, এটা E3 ইজিক্যাল টু H3 বাই এটা বাই H3, এটাই করেছিলাম না? এখানে E1, E2, E3 লিখে দিয়েছি, ভুল লিখেছিলাম। বেশ, তো আমরা এবার বের করতে যাচ্ছি এটা, সেটা হচ্ছে আর্ক লেন্থ and volume elements.
তার মানে কি r is a function of u1 u2 and u3, তার মানে r ফাংশন হতে পারে রো ফাই জেড, r থিটা ফাই, এসব অনেক কিছু ফাংশন হতে পারে। আর চেন রুল ইউজ করো dr, তার মানে কি ডেল r বাই ডেল u1 du1, এটা বলছে রেট অফ চেঞ্জ, ইউ চেঞ্জ করার জন্য আর এর কতটা চেঞ্জ, রেট অফ চেঞ্জ একক ইউ চেঞ্জ করার জন্য, তাহলে ডিইউ চেঞ্জের জন্য কতটা চেঞ্জ আর এর, আর সেই কন্ট্রিবিউশনটা এখানে ডিআর এর মধ্যে পড়েছে। সিমিলারলি এখানে ইউ2 আর ইউ3 কে কনস্ট্যান্ট রাখা হয়েছে পার্সিয়ালি, তারপরে কি করবো ইউ1 আর ইউ3 কে কনস্ট্যান্ট রাখবো, ইউ2 চেঞ্জ করবো, দিয়ে দেখবো তার কন্ট্রিবিউশন কতটা ডিআর এ, এটাকে চেন রুল বলা হয়, এটা আগে করেছো অনেকবার। প্লাস ডেল আর বাই ডেল ইউ2 এন্ড ডিইউ2 প্লাস ডেল আর বাই ডেল ইউ3 এন্ড ডিইউ3। আর একটু আগে আমরা বের করেছি ডেল আর বাই ডেল ইউ1, সেটা হচ্ছে এইচ1 ই1, তাহলে এগুলোকে বসাচ্ছি এইচ1 ই1 ক্যাপ ডিই1 প্লাস এইচ2 ই2 ক্যাপ ডিইউ2 প্লাস এইচ3 ই3 ক্যাপ ডিইউ3, ভ্যালুগুলো বসালাম। এবার তোমাকে একটা ডিফারেন্সিয়াল আর্ক লেংথ বের করতে হবে। ডিফারেন্সিয়াল আর্ক লেংথ মানে ডিআর, যেটা এটা হচ্ছে একটা লেংথের একটা ক্ষুদ্র অংশ, মানে ডিআর যেটা সেটা লেংথের ক্ষুদ্র অংশ, আর ডিএস এর ডিআর এর স্কোয়ার যেটা মানে ডিআর ডট ডিআর, ডিআর ডট ডিআর যদি বের করো তাহলে সেটাকে বলা হয় ডিফারেন্সিয়াল আর্ক লেংথ। যেটাকে বইয়ে ডিএস দেওয়া আছে, কিন্তু ডিএস মানে কিন্তু সারফেস নয়, তুমি ডিএল ভাবতে পারো। তো আমি ডিএল দিচ্ছি, ডিএল স্কোয়ার ইকুয়াল টু ডিআর ডট ডিআর, এর সাথে যদি ডট প্রোডাক্ট করো ডিআর ডট ডিআর, তাহলে কি পাবে এইচ1 ইউ1 আর ইউ1 ডট ইউ1, আর ইউ1 ডট ইউ1 মানে 1 ইউনিট ভেক্টর, তো ইউ1 ডট ইউ1 তাহলে 1 পাবে, আর ইউ1 ক্যাপ ডট ই2 ক্যাপ তার মানে 0 পাবে, আই ক্যাপ ডট আই ক্যাপ মানে 1, আই ক্যাপ ডট জে ক্যাপ মানে 0, আবার আর ক্যাপ থিটা ক্যাপ, আর ক্যাপ ডট আর ক্যাপ ইকুয়াল টু 1, আর ক্যাপ ডট থিটা ক্যাপ এটা 0, দেখে নিতে পারো তুমি। এটা যদি তোমার সাপোজ সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা একটা বিন্দু আছে পি এরকম, এটা ফাই, তাহলে এইটা তোমার হচ্ছে রো ক্যাপ, এইটা হচ্ছে জেড ক্যাপ, আর ওই বোর্ডের ভিতর দিকে হচ্ছে ফাই ক্যাপ, ওই ঘুরছে মানে এরকম করে ফাই ক্যাপ, এটা ফাই ক্যাপের ডিরেকশন। এরা সবাই মিউচুয়ালি পারপেন্ডিকুলার, যে কোনো জায়গায় তুমি নিয়ে নাও, কোনো একটা পয়েন্টে নিয়ে নাও, আর সেই জায়গায় রো ক্যাপ দেখো, ফাই ক্যাপ দেখো, জেড ক্যাপ দেখো, তাদের প্রত্যেকের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, সিমিলারলি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম দেখো, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম হয়, এটা তোমার যদি আর হয় তাহলে এটা আর ক্যাপ, আর এই থিটা চেঞ্জ হচ্ছে তাহলে এটা থিটা ক্যাপ, আর ফাইটা কি, এটা হচ্ছে তোমার ফাই, তাহলে ওই ভেতর দিকে ফাই, বোর্ডের ভিতর দিকে ফাই ক্রস, এটা হচ্ছে ফাই ক্যাপ, তাহলে এই বিন্দুতে আর ক্যাপ থিটা ক্যাপ ফাই ক্যাপ এরাও সবাই 90 ডিগ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। তোমাকে প্রমাণ করেও দেখাতে হতে পারে, একটু পরে আমি প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি, আদারওয়াইজ তুমি ছবি দেখে ডাইরেক্ট বুঝতে পারছো। আর এক্স ওয়াই জেড তো পরস্পর পারপেন্ডিকুলার বটেই, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তারা আই ডট আই মানে 1, আই ডট জে মানে 0, উল্টো পাল্টা প্রোডাক্ট যেগুলো সেগুলো সব 0, আর নিজের প্রোডাক্ট যেগুলো সেগুলো সব 1, তো সেটা তুমি এখানে কাজে লাগাতে পারো। ডিএল স্কোয়ার ইকুয়াল টু ডিআর ডট ডিআর, তাহলে ইউ1 ডট ইউ1 1, ই2 ডট ই2 1, এগুলো 1, আর বাকি সব হয়ে যাবে 0। তাহলে কিভাবে এখান থেকে এইচ1 স্কোয়ার ডিইউ1 স্কোয়ার প্লাস এইচ2 স্কোয়ার ডিইউ2 স্কোয়ার প্লাস এইচ3 স্কোয়ার ডিইউ3 স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল আর্ক লেংথ, যেটা তার একটা স্কোয়ার এলিমেন্ট, একটা এলিমেন্ট ডিএল। এখান থেকে আমরা যদি রুট ফুট করে দিই তাহলে ভ্যালুটা তুমি ডিএল এর ভ্যালুটা তুমি ম্যাগনিটিউডটা পেতে পারো। ম্যাগনিটিউডটা পাওয়ার জন্য এরকম বের করেছি। যেমন তোমার কাছে আর ভেক্টর আছে, আর ভেক্টর মানে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ এসব, আর আর ভেক্টরে যখন মড বের করি আমরা, এটা কি, এটা যে আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই এরকম কিছু একটা, আর যদি আর ভেক্টরে মড দরকার হয় তাহলে কি করি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানেও ঠিক সেরকম, এটা ডিআর বের করলে ডিআর সমান রুট ওভার ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার, এখানেও তাই সামথিং ডিইউ স্কোয়ার প্লাস ডিইউ2 স্কোয়ার এরকম আছে, আর কিছু স্কেল ফ্যাক্টরস আছে। যদি স্কেল ফ্যাক্টর গুলো 1 হয়ে যায় তাহলে এটা ডিএক্স স্কোয়ার ডিওয়াই স্কোয়ার ডিজেড স্কোয়ার হয়ে যাবে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে।
কিন্তু বাকি সিস্টেমগুলো তো তার নাও হতে পারে, অন্য অন্য হতে পারে, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম বা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম অন্য অন্য হতে পারে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে তিনটে যে তোমার লেংথ এলিমেন্ট যেটা দেখছো ডিআর, যেটা এখানে E1 বরাবর একটা কিছু ভ্যালু আছে, মানে তোমার এরকম তুমি আগে পড়েছিলে ডিআর ভেক্টর কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে পড়েছিলাম, সেটা কি ছিল আই ক্যাপ ডিএক্স প্লাস জে ক্যাপ ডিওয়াই প্লাস কে ক্যাপ ডিজেড। এটা তুমি আগে পড়েছো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে। আর তোমাকে যদি বলা হয় কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ছোট্ট একটা ভলিউম এলিমেন্ট বার করো ডিভি, তাহলে সেটা ডিএক্স ডিওয়াই ডিজেড, মানে এরকম যদি সিস্টেম হয় তোমাকে বলেছে এটা একটা ভলিউম এলিমেন্ট ডিভি বা ডি টাউ কিছু একটা, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। তাহলে কি অল্প একটু ডিএক্স অল্প একটু ডিওয়াই অল্প একটু ডিজেড, আর তাদের যে প্রোডাক্ট সেটা হচ্ছে ভলিউম এলিমেন্ট। তাহলে এইখানে সেটা আছে ইউনিট ভেক্টর ছাড়া বাকি যেটা সেইটা, ইউনিট ভেক্টর ছাড়া বাকি যেটা ডিওয়াই, এটা ছাড়া বাকি যেটা, তাহলে এখানে ইউনিট ভেক্টর ছাড়া কি আছে H1 DE1 H2 DU2 H3 DU3, তাহলে এখানে যে ভলিউম এলিমেন্ট হবে সেটা এরকমই হবে। তাহলে অতএব ভলিউম এলিমেন্ট লিখেছি সেটা হচ্ছে ডিভি ইকুয়াল টু H1 DE1 প্লাস H2 DU2, তার মানে H2 H1 H2 H3 দেন DU1 DU2 and DU3, এটা হচ্ছে ভলিউম এলিমেন্ট। আর যদি ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে যাবে এই এক একটা টার্মকে, তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর, যেমন ডিএক্স ভেক্টর তুমি বলতে পারো এরকম, ডিএক্স ভেক্টর এটা কি বলি আই ক্যাপ ডিএক্স, ডিওয়াই ভেক্টর এটা কি বলি জে ক্যাপ ডিওয়াই, ডিজেড ভেক্টর এটা কি বলি কে ক্যাপ ডিজেড। তার ভলিউম কি এ ডট বি ক্রস সি, তার ভলিউম হচ্ছে এ ডট মানে আই ক্যাপ ডিএক্স ডট বি ক্রস সি, তার মানে জে ক্যাপ ডিওয়াই ক্রস কে ক্যাপ ডিজেড এরকম। তার মানে ডিএক্স ডিওয়াই ডিজেড তো আছেই, আর এখানে আছে আই ডট জে, জে ক্রস কে, আর জে ক্রস কে মানে হচ্ছে আই, তো আই ডট আই মানে 1। তো এরকম ভেক্টরিক্যালিও তুমি রিপ্রেজেন্ট করতে পারো এটা, যে এটা ক্রস এটা, এটা ডট দেন এটা ক্রস এটা, সেখান থেকেও তুমি এইটাই জাস্ট পেতে পারো। এই যে নোটটা দেবো ওখানে দেখবে আরেকটা স্টেপ করে দিয়েছে। তো এইটা হচ্ছে তোমার ভলিউম এলিমেন্ট, এটা হচ্ছে ভলিউম এলিমেন্ট ইন জেনারেল। তোমাকে যদি বলে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে ভলিউম এলিমেন্ট বের করো, তাহলে এটা এটা ডি ইউ, তাহলে সেটা হয়ে যাবে ডি আর, এটা হয়ে যাবে ডি থিটা, এটা হয়ে যাবে ডি ফাই। আর H1 H2 H3 গুলো কত সেটা আমরা বের করবো একটু পরে। যদি বলে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে কত, তাহলে এটা ডিএক্স ডিওয়াই ডিজেড, আর H1 H2 H3 কত আমরা অলরেডি জানি, সেটা 1 1 1, কারণ কার্টেসিয়ানে ডিএক্স ডিওয়াই ডিজেড ইজ দ্য ভলিউম। তা সেগুলো বের করতে হবে, তোমাকে বের করতে দেবে। তো তার আগে আমরা আর দু একটা প্রবলেম করি, এগুলো দিয়ে আরো কিছু জিনিস দেখি, যে কিছু কিছু প্রবলেম তোমাকে দেবে এগুলো থেকে বের করতে, কিন্তু রেজাল্ট গুলো কিন্তু সব মনে রাখতে হবে, বিশেষ করে এই যে স্কেল ফ্যাক্টর, এই ডিআর ইকুয়াল টু এটা, ডিভি ইজ ইকুয়াল টু এটা, স্পাইজেলের যে প্রবলেম গুলো করা আছে না, দেখবে প্রত্যেকটি প্রবলেম আগের প্রবলেমের সাথে লিঙ্কড করা আছে। 20 নম্বর প্রবলেম করাচ্ছে দি বলছে উই নো ফ্রম দা প্রবলেম নাম্বার 13 নিয়ে নিয়েছে। নিজের খাতারই যখন বানাবে তখন সব যেন সিস্টেমেটিক হয়, ওই সব যেন পুরনো প্রিভিয়াস যদি করে দাও তাহলে পরীক্ষায় রিভিশন করতে হবে না, ওই কোশ্চেন নাম্বার 5 কোশ্চেন নাম্বার 6 ওই করতে করতে সময় শেষ হয়ে যাবে। ওই জন্য প্রত্যেকটি প্রশ্ন যখন করবে প্রিভিয়াস যেটা দরকার সেটাও একবার লিখে রাখবে, তাহলে রিভিশন করতে সুবিধা হবে। বেশ, তো আমরা স্কেল ফ্যাক্টর গুলো বের করবো একটু পরে, তার আগে একটা প্রবলেম দেয় এখানে, বলেছে প্রুভ দ্যাট সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ইজ অর্থোগোনাল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, প্রুভ দ্যাট সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ইজ অর্থোগোনাল। অর্থোগোনাল মানে মিউচুয়ালি পারপেন্ডিকুলার 90 ডিগ্রি। আমরা তো একটু আগেই বললাম কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এটা আই ক্যাপ, এদিকে জে ক্যাপ, এদিকে কে ক্যাপ, ছোট ছোট ইউনিট ভেক্টর এগুলো, আর এটা তো অর্থোগোনাল বটেই 90 ডিগ্রি। আই ডট আই মানে 1, আই ডট জে মানে 0, এইসব তো আছে। কিন্তু সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে তো এগুলো আই জে কে নেই, ওখানে আছে রো ক্যাপ বা ই রো ক্যাপ, ই ফাই ক্যাপ আর ই জেড ক্যাপ। আর তারা কেমন দেখতে হয়, এটা তোমার সিলিন্ডার, একটু আগেই বললাম এটা তোমার সিলিন্ডার, এইটা হচ্ছে ই রো ক্যাপ, রেডিয়াস ভেক্টর বরাবর একটা ইউনিট ভেক্টর, সেটা হচ্ছে ই রো, ওই ডিরেকশনটা দেখাচ্ছি আমি, ইউনিট ভেক্টর যদি ম্যাগনিটিউড 1। আর জেড ক্যাপ কোন দিকে, এইদিকে ই জেড ক্যাপ এইটা, আর ফাই ক্যাপ ওই বিন্দুতে এইদিকে, ওই বিন্দুটাতে, এটা হচ্ছে ই ফাই ক্যাপ। সবাই চেঞ্জ হচ্ছে, চোখে দেখি তুমি বুঝতে পারছো যে এটা পরস্পর 90 ডিগ্রি। আর পরস্পর যদি 90 ডিগ্রি হয় তাহলে ই রো ক্যাপ ডট ই ফাই ক্যাপ এটা হতে হবে 0, কারণ এ ডট বি মানে এ বি কস থিটা, কস 90 মানে 0। আবার ই রো ক্যাপ ডট ই রো ক্যাপ ইকুয়াল টু 1 হতে হবে।
এদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তো cos 0 মানে 1। এটা হতে হবে, দেখাতে হবে তোমাকে, এটা দেখে তো বুঝতে পারছো ছবি দিকে, কিন্তু প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে প্রমাণ করবে? ধরে নাও একটা পজিশন ভেক্টর আছে r, আর সেটাকে আমরা কি লিখি? কার্টেসিয়ানে i ক্যাপ x j ক্যাপ y প্লাস k ক্যাপ z, পজিশন ভেক্টর ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এবার তুমি এটাকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে যাও, আর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা i ক্যাপটাকে রাখলাম আর x ইকুয়াল টু রো cos phi, মনে আছে না ভুলে গেছো? x ইকুয়াল টু রো cos phi প্লাস j ক্যাপ রো sin phi প্লাস k ক্যাপ, আর z তো জেডই। কিভাবে? এটা x, এটা y, এটা z, এটা তোমার রো, এই যে দিস ইজ ইওর রো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার ফাই। তাহলে এটা যদি রো হয়, এটা মানে এটাও রো, এটাও রো, সিলিন্ডার রেডিয়াস, তাহলে এইটা তোমার কত হবে? এটা এক্সট্রা কত হবে? রো cos phi, এটা লিখেছি x ইকুয়াল টু রো cos phi। আর ওই যে y, রো এর সাইন কম্পোনেন্ট, সেটা হচ্ছে রো sin phi। আর z তো z, ওখানে x y z, এখানে রো phi z, তো z তো z z ইজ ইকুয়াল টু z। তাহলে এটা হচ্ছে পজিশন ভেক্টর ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এবার আমরা সেই ট্যানজেন্ট ভেক্টর গুলো বের করবো, ডেল ইউ বাই ডেল আর বাই ডেল ইউ, যেগুলো করেছিলাম, কারণ ইউনিট ভেক্টর বের করতে হবে আমাকে। ডেল আর বাই বা ট্যানজেন্ট ভেক্টরস, দ্য ট্যানজেন্ট ভেক্টরস perpendicular to tangent vector 2, perpendicular tangent vector 2 the rho phi and z curves respectively, মানে যথাক্রমে। রো বরাবর ট্যানজেন্ট ভেক্টর কি? সেটা হচ্ছে ডেল আর বাই ডেল ইউ ওয়ান, তার মানে ডেল আর বাই ডেল রো, আর তার ভ্যালু কত লিখবো? সিমিলারলি ডেল আর বাই ডেল রো কত? ডেল আর বাই ডেল, এখানে রো এর রেসপেক্ট ডেরিভেটিভ করো আর কে, তাহলে এখানে একটা রো আছে, এখানে রো আছে, আর এখানে তো জেড আছে, পার্সিয়াল ডেরিভেটিভ, তাহলে রো ছাড়া বাকি সবাই কনস্ট্যান্ট। তাহলে পাবে i ক্যাপ cos phi প্লাস j ক্যাপ sin phi, রো এর রেসপেক্টিভ ডেরিভেটিভ হচ্ছে। সিমিলারলি ডেল আর ডেল phi মানে ডেল আর বাই ডেল ইউ টু ইকুয়াল টু আর এর ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু ফাই, ফাই ছাড়া বাকি সবাই কনস্ট্যান্ট, তাহলে রো কনস্ট্যান্ট, জেড কনস্ট্যান্ট চলে গেল, এখান থেকে ফাই ডেরিভেটিভ করলে সাইন ফাই পাবে, মাইনাস পাবে, এখান থেকে সাইন ফাই ডেরিভেটিভ করলে কস পাবে, তাহলে এটা নেগেটিভ সাইন চলে আসে, মাইনাস রো আই ক্যাপ মাইনাস আই ক্যাপ রো সাইন ফাই প্লাস জে ক্যাপ রো অ্যান্ড কস ফাই, সাইনের ডেরিভেটিভ কস। আর একটা কি আছে? ডেল আর বাই ডেল জেড, তাহলে জেড ছাড়া বাকি সবাই কনস্ট্যান্ট, তাহলে এটা তো সবাই কনস্ট্যান্ট জিরো, এটা সবাই কনস্ট্যান্ট জিরো, এখানে জেড আছে আর শুধু কে ক্যাপ, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু কে ক্যাপ। তাহলে ট্যানজেন্ট ভেক্টর গুলো বের করলে এবার তোমাকে কি বের করতে হবে? ইউনিট ভেক্টর বের করতে হবে, তারপর তাদের ডট প্রোডাক্ট গুলো দেখাতে হবে। তাহলে ইউনিট ভেক্টর বের করো, ই রো ক্যাপ ইকুয়াল টু ট্যানজেন্ট ভেক্টর ডিভাইডেড বাই তার মড ডেল আর বাই ডেল রো মড। আজকে যতটা বলছি আজকে লাইভে তো যতটা বুঝতে পারো দেখবে, তারপরে ভিডিওটা যখন ইউটিউবে চলে যাবে তখন আরেকবার দেখে নেবে। যদি তারপরে সমস্যা হয় তাহলে নেক্সট দিন যখন বৃহস্পতিবারে ক্লাস আছে তখন আবার এসে যে জিনিসগুলো অসুবিধা হবে সেগুলো খাতায় লিখে রাখবে বা কিছু, আমি পরের দিন আবার অসুবিধা হলে সেগুলো পয়েন্ট করে দেবো। কিন্তু দ্বিতীয়বার শুনবে, কারণ কোনো কথা লাইভে তো বেশি তো এক্সটেন্ড করা যাবে না, এখানে নেটের ব্যাপার থাকে, হ্যাঁ ওই জন্য কেয়ারফুলি শুনবে আর খাতায় নোটও করে নেবে। তারপর আমি নোটপট গুলো শেষে দিয়ে দেবো, যেগুলো নোটপট আছে আর স্পাইজারের বই থেকেই করা আছে মোটামুটি। তো ই রো ক্যাপ মানে ডেল আর বাই ডেল রো এন্ড ডিভাইডেড বাই তার মড, আর ডেল আর বাই ডেল রো তুমি বের করেছো আর তার মড বের করবে, আর মড তো দেখতেই পাচ্ছ রুট ওভার কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, তার মানে 1, তাহলে এইটাই, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু আই ক্যাপ কস ফাই প্লাস জে ক্যাপ সাইন ফাই। এবার তোমাকে এই রেজাল্টটা না একটু মুখস্থ করে নিতে হবে, কারণ এটা কিন্তু খুব ইউজফুল রেজাল্ট। বেশ কিছু জায়গায় তুমি এর তোমাকে ধরে নিতে হতে পারে যে ই রো ক্যাপ সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে রো বরাবর যে একক ভেক্টর তার ভ্যালু হচ্ছে এরকম, কার্টেসিয়ানের সাথে তার রিলেশন এটা। সিমিলারলি ই ফাই ক্যাপ এটা কত হবে? ডেল আর বাই ডেল ফাই এন্ড ডিভাইডেড বাই ডেল আর বাই ডেল ফাই তার মড, তাহলে এটাও তাই,
রো সাইন স্কোয়ার ফাই রো কস স্কোয়ার ফাই, তাহলে সাইন স্কোয়ার ফাই কস স্কোয়ার ফাই এটা তো তোমার 1 বেরোবে, কিন্তু একটা রো আছে না, তো রুটের ভেতরে সেই রোটা বেরোলে রো স্কোয়ারটাকে রো হয়ে বেরিয়ে আসবে, আর সেই রো এর সাথে উপরে রো কেটে যাবে। বুঝা গেল কি বললাম? মাইনাস আই ক্যাপ রো সাইন ফাই প্লাস জে ক্যাপ রো কস ফাই, আর নিচে কি পাবো? রুট ওভার রো স্কোয়ার সাইন স্কোয়ার ফাই প্লাস সাইন কস স্কোয়ার ফাই, তাহলে সাইন স্কোয়ার ফাই কস স্কোয়ার ফাই তো 1, আর রো স্কোয়ারটা বাইরে বেরিয়ে এলে সেটা হয়ে যাবে রো, আর সেই রো এর সাথে উপরে রো কেটে যাবে, তাহলে পড়ে যাবে মাইনাস আই ক্যাপ সাইন ফাই প্লাস জে ক্যাপ কস ফাই। এটা হচ্ছে ই রো ক্যাপ। আর ই জেড ক্যাপ যেটা, সেটাও বের করে নাও এখান থেকে। ই জেড ক্যাপ, আর এটা সিম্পল ব্যাপার, এটা তো উপরে কে আর নিচে কে এর মান সেটা তো 1, তাহলে এটা কে ক্যাপ অনলি, কে এর ম্যাগনিটিউড মানে 1। ব্যাস, এবার তোমার হয়ে গেছে ই রো ক্যাপ বের করেছো, ই ফাই ক্যাপ বের করেছো, ই জেড ক্যাপ বের করেছো। এবার একটা একটা করে ডট প্রোডাক্ট বের করো। দেখিয়ে দাও ই রো ক্যাপ ডট ই রো ক্যাপ এটা ইকুয়াল টু 1, দেখিয়ে দাও, বা 1 না দেখালেও অন্যটার সাথে ডট প্রোডাক্ট করে 0 দেখিয়ে দাও, তাহলে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়ে যাবে। ই রো ক্যাপ আর ই ফাই ক্যাপ করে দাও, 0 বেরোবে রাখো। ই রো ক্যাপ ই ফাই ক্যাপ, তার মানে কি এখানে আই ক্যাপ আছে, কস ফাই আছে, এখানে মাইনাস আই ক্যাপ সাইন ফাই আছে, তাহলে আই ডট আই তে চলে যাবে, আই ডট আই মানে 1, আর কস ফাই সাইন ফাই উইথ নেগেটিভ সাইন, তাহলে কি হবে? মাইনাস কস ফাই সাইন ফাই। আরেকটা টার্ম আছে এখানে জে ক্যাপ সাইন ফাই, আর এখানে আছে জে ক্যাপ কস ফাই, তাহলে জে আর জে মানে তো 1, আর সাইন ফাই কস ফাই, তাহলে প্লাস সাইন ফাই কস ফাই, এই দুটো টার্ম পাবে। আর বাকি টার্ম গুলো তো সব এমনি 0, আই ক্যাপ ডট জে ক্যাপ মানে 0, জে ক্যাপ ডট আই ক্যাপ মানে 0, তো সেগুলো এমনিতেই 0, আর এই দুটো মিউচুয়ালি ডিফারেন্ট সাইন আছে দুজনের আগে, তাহলে টোটালটা পেয়ে যাবে তুমি 0। তাহলে 0 যদি হয় তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে π/2, আর সেটাই তোমাকে দেখাতে বলেছে। প্রুভ দ্যাট সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ইজ মিউচুয়ালি অর্থোগোনাল সিস্টেম। তাহলে ই রো ই ফাই বের করলে, সিমিলারলি ই রো ই জেড ক্যাপ বের করো, এটাও 0 বেরোবে, অ্যান্ড ই জেড ই ফাই বের করো, এটাও 0 বেরোবে। এবার সেম কোশ্চেন তোমাকে বাড়িতে দিচ্ছি আমি, এটা প্রুভ দ্যাট সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ইজ অর্থোগোনাল না দিয়ে তুমি এটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম করে দাও। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ইজ অর্থোগোনাল। তাহলে যেভাবে বের করলাম আমরা x ইকুয়াল টু আর, আর ইজ ইকুয়াল টু আই ক্যাপ এক্স, জে ক্যাপ ওয়াই, কে ক্যাপ এক্স থেকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা রিপ্রেজেন্ট করলাম, সেটা আবার স্ফেরিক্যাল কোঅর্ডিনেট রিপ্রেজেন্ট করতে হবে। কিছুই না, একই রকম ভাবে করবে, নর্মাল ভেক্টর যেগুলো আমরা বের করলাম, সেম টেকনিকে তোমাকে বের করতে হবে। এবার কিরকম প্রশ্ন দেবে এখান থেকে, এইটাই প্রশ্ন হিসেবে আসে, এবং আরো একটু সুন্দরভাবে দিতে পারে তোমাকে। কিরকম, তোমাকে একটা ভেক্টর দিয়ে দিল, তোমাকে একটা ভেক্টর কিছু একটা বলে দিল, বললো এ ভেক্টর ইকুয়াল টু কোশ্চেন এ ভেক্টর ইকুয়াল টু বললো জেড আই ক্যাপ মাইনাস 2x জে ক্যাপ প্লাস ওয়াই কে ক্যাপ। দি বললো এটা 1 নম্বর প্রশ্ন দিয়ে দিল, বললো এই এ ভেক্টরটাকে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে রিপ্লেস করো, আর 2 নম্বর দিয়ে দিল, বলে এটাকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে রিপ্রেজেন্ট করো। তার মানে কি, তার মানে তোমার আর এক্স ওয়াই জেড রাখলে চলবে না, সিলিন্ড্রিক্যাল স্ফেরিক্যালে যখন বলবে তখন এটাতে তোমাকে ঠিক এরকম রাখতে হবে, এ ভেক্টর ইকুয়াল টু আর থিটা ফাই থাকবে, আর ই রো ক্যাপ থাকবে, ই ফাই ক্যাপ থাকবে, ই জেড ক্যাপ থাকবে। যখন সিলিন্ডারে থাকবে তখন কি থাকবে, তখন তোমাকে এই ভেক্টরের ভেতরে এক্স ওয়াই জেড কে পাল্টে দিতে হবে, আর সেটার ভেতরে থাকবে রো ফাই জেড, আর ইউনিট ভেক্টর গুলো থাকবে ই রো ক্যাপ, ই ফাই ক্যাপ এন্ড ই জেড ক্যাপ। এবার কঠিন কিছু না, নিজেই পারবে। জেড ইজ ইকুয়াল টু স্ফেরিক্যালে কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে তুমি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে জেড এর সাথে আর থিটা ফাই রিলেশন জানো, সেটা বসিয়ে দেবে এখানে। এক্স এর রিলেশনও জানো, ওয়াই রিলেশনও জানো, সিলিন্ড্রিক্যালও জানো, একটু আগে লিখলাম আমি, এক্স ইজ ইকুয়াল টু রো কস ফাই, ওয়াই ইজ ইকুয়াল টু রো সাইন ফাই, জেড ইজ ইকুয়াল টু জেড, সেসব বসিয়ে দাও প্রথমেই। আর আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যেগুলো, সেগুলো তুমি বের করে নাও, তাদের সাথে ইরো ক্যাপ, যেমন যদি তোমাকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে বের করতে বলে, তাহলে তুমি তো একটু আগেই বের করলে যে ই রো ক্যাপ, তুমি একটু আগেই বের করলে কস ফাই আই ক্যাপ প্লাস সাইন ফাই জে ক্যাপ, একটু আগে বের করলাম। আর কি বের করেছিলাম, ই ফাই ক্যাপ মাইনাস সাইন ফাই। মুখস্থ করার টেকনিক আছে, এটা ডেরিভেটিভ করলে এটা চলে আসবে। হ্যাঁ, এই জন্য একটু মুখস্থ করতে হবে। এই যে এইটা যখন লিখছো তুমি, তখন কি হবে, বইয়ে কি লেখা থাকবে, ফ্রম দ্য প্রিভিয়াস কোশ্চেন। পরীক্ষায় যখন করবে তখন তার ফ্রম দ্য প্রিভিয়াস কোশ্চেন করলে হবে না, তোমাকে ডিরাইভ করতে হবে এটা, তবেই ফুল নাম্বার পাবে। আর ইজেড ক্যাপ ইকুয়াল টু কে ক্যাপ,
এটা তুমি ডেরিভেশন করে দিয়েছো একটু আগে, কিন্তু ই রো ক্যাপ, ই ফাই ক্যাপ, ই জেড ক্যাপ লিখেছো, তোমার দরকার আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ ইন টার্মস অফ দ্যাট, এটা বের করতে হবে। তাহলে অপনয়ন পদ্ধতি ইউজ করো। অপনয়ন পদ্ধতি ইউজ করো, কিছুই না, এই দুটোকে কেটে দাও প্রথমে, এটা সাইন ফাই দিয়ে গুণ করে দাও, পুরোটা সাইন ফাই দিয়ে গুণ করে দাও, তাহলে কি হবে, এটা সাইন ফাই, এখানে একটা সাইন ফাই চলে আসবে, এখানে একটা সাইন ফাই আসবে, আর এটাকে পুরোটা কস ফাই দিয়ে গুণ করে দাও, তাহলে এটা কস ফাই, এখানে একটা কস ফাই, এখানে একটা কস ফাই, তাহলে এই দুটো কেটে যাবে যোগ করার সময়। তাহলে পড়ে থাকবে কি জে ক্যাপ, এইদিকে কমন নিয়ে নাও, এদিকে ই রো ক্যাপ, ই ফাই ক্যাপ, যোগ বিয়োগ করো, জে ক্যাপটাকে ইন টার্মস অফ রো ফাই লেখো, সেই জে ক্যাপটা এখানে বসিয়ে দাও। আর তারপরে পরের স্টেপে কি করবে, আবার অপনয়ন পদ্ধতি ইউজ করে, এবার আইটাকে কাটবে না, এবার জেটাকে কেটে দাও, সেখান থেকে আই বের করো, সেই আইটা এখানে বসিয়ে দাও, আর জেড এক্স ওয়াই তো অলরেডি পাল্টে গেছে, তাহলে সেইগুলো বসিয়ে নতুন ভাবে এটাকে লিখে ফেলো। সেইটার জন্য তোমার নাম্বার দেবে, 3 নম্বর থাকবে, 3 থেকে 5 এরকম, ওই কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটে ম্যাক্সিমাম নাম্বার থেকে 5, মানে সেই চ্যাপ্টার থেকে 5 বলছি না, চ্যাপ্টার থেকে 10 নম্বর পেতে পারো। একটা শর্ট থাকবে 2 নম্বর, আর একটা দুটো বড় প্রশ্ন এমনি থাকে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার খুব এটা। কিন্তু প্রশ্নের যে লেংদি, মানে কতটা বড়, সেইটা তোমার প্রশ্নটা কিন্তু খুব বড় হয় না, ছোট ছোট প্রশ্ন হয়, তো ম্যাক্সিমাম নাম্বার দেয় 5, তার বেশি দেবে না। আরো কিছু কাজ তোমাকে দেবে, আর প্রচুর প্রবলেম এখান থেকে তোমাকে করতে হতে পারে, সবকিছু কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ করে তোমাকে রিপ্রেজেন্ট করতে পারে। যেমন ধরো তোমাকে বলেছে যে এটা তোমার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এক্স ওয়াই জেড জেড, আর এই দিক বরাবর যে ইউনিট ভেক্টর, সেটাকে তুমি বলেছো আই ক্যাপ, এটাকে বলেছো জে ক্যাপ, এটাকে বলেছো কে ক্যাপ, 3টে ইউনিট ভেক্টর। তুমি যদি এক্স চেঞ্জ করো, তাহলে আই ক্যাপের ডিরেকশন পাল্টাবে না, পাল্টাবে ডেল এক্স ডেল আই ক্যাপ, বা সময়ের রেসপেক্টে, তুমি সময়ের সাপেক্ষে ধরো, তুমি এখন যেটা আছো, খানিকক্ষণ পরেও তুমি দেখবে যে আই ক্যাপ ওই দিকে আছে, এক্স এর ভ্যালু চেঞ্জ করলো তাই, কারণ এক্স লাইনটাই হচ্ছে এমন লাইন যেখানে ওয়াই কনস্ট্যান্ট জেড কনস্ট্যান্ট, তো তুমি যদি এই দিক বরাবর চলে যাও, তাহলে কিন্তু আই ক্যাপ পাল্টাবে না সময়ের রেসপেক্টে। তার মানে কি, ডেল আই ক্যাপ বাই ডেল টি ইকুয়াল টু 0, এবং শুধু তাই নয়, ডেল আই ক্যাপ বাই ডেল এক্স দ্যাট ইজ অলসো ইকুয়াল টু 0, তাই না? এইদিকে যদি যাও তুমি, তাহলে কোনো চেঞ্জ পাবে কি, এটা তো চেঞ্জ, ডেরিভেটিভ, দেয়ার আর সাম চেঞ্জ, তাহলে সময়ের সাপেক্ষে চেঞ্জ হবে না, আবার এক্স চেঞ্জ করলেও আই এর কোনো চেঞ্জ হবে না, আই ক্যাপ ওই দিক বরাবরই আছে, ইউনিট ভেক্টর বরাবরই আছে। কিন্তু কার্ভিলিনিয়ার সিস্টেমে কিন্তু এমন হবে না, কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম সবাই তো কার্ভ, তাহলে তোমার যদি এটা একটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম হয়, তাহলে এইটাকে তুমি বলেছো রো ক্যাপ। এবার তুমি ধরো এই বিন্দুতে আছো, খানিকক্ষণ পরে তুমি চলে এসছো এইখানে, এইটা পি বিন্দুতে, তাহলে এইটা তোমার এখন রো ক্যাপ, তাহলে সময়ের সাপেক্ষে রো ক্যাপ পাল্টাচ্ছে, রো ক্যাপ মানে ই রো ক্যাপ, ইউনিট ভেক্টর যেটা ই রো ক্যাপ, এটাও তাই, ই রো ক্যাপ, শুধু রো ক্যাপে লিখতে পারো, তাতে অসুবিধা নেই। তাহলে সময়ের সাপেক্ষে রো ক্যাপ পাল্টাচ্ছে, তাহলে ডি ই রো ক্যাপ বাই ডিটি, এটা কি আর 0 হবে? এটা নট ইকুয়াল টু 0, সময়ের সাপেক্ষে এর পরিবর্তন হচ্ছে। তাহলে কিভাবে ডেরিভেটিভ করবে, এর ভ্যালু কিভাবে বের করবে, ডিডিটি আর ই রো ক্যাপ একটু আগে তুমি বের করেছো, কি সেটা cos phi i cap প্লাস sin phi j cap, কি করে, ফ্রম দ্য প্রিভিয়াস প্রবলেম একটু আগে লিখে ফেলেছি, ই রো ক্যাপটাকে এইভাবে লিখতে পারি আমরা, আর এইটাকে তুমি ডেরিভেটিভ করো, তুমি যখন এই বিন্দু থেকে এই বিন্দুতে চলে এসছো, তখন শুধু রোটার ম্যাগনিটিউডটা এক আছে, তার ডিরেকশন পাল্টে গেছে, ডিরেকশন চেঞ্জ মানে ফিজিক্সে খুব সিগনিফিকেন্ট জিনিস, হ্যাঁ, ডিরেকশন চেঞ্জ মানে চেঞ্জ, একটা পার্টিকেলের ভেলোসিটি কনস্ট্যান্ট, তার যে ম্যাগনিটিউড সেটা কনস্ট্যান্ট, ডিরেকশন পাল্টাচ্ছে, তাহলে তার অ্যাক্সেলারেশন আছে, ত্বরণ আছে, তো ডিরেকশনটা খুব ভাইটাল। তাহলে তোমার এখানে রো চেঞ্জ হচ্ছে, এবং রো চেঞ্জ হচ্ছে কেন, রাইট হ্যান্ড সাইড দিকে দেখতে পাচ্ছ, রো চেঞ্জ হয়েছে কারণ ফাই চেঞ্জ হয়ে গেছে, এখানে যে ফাইটা ছিল, এটা তোমার যে ফাইটা, আর এখানে যে ফাই, সেই ফাইয়ের ভ্যালুটা পাল্টে গেছে, তাহলে সময়ের সাপেক্ষে ফাই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আই ক্যাপ জে ক্যাপ চেঞ্জ হয়নি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এটা ফিক্সড আছে। তাহলে কিরকম ডেরিভেটিভ হবে, কস ফাই ডেরিভেটিভ হবে মাইনাস সাইন ফাই, আর ফাইয়ের আলাদা করে ডেরিভেটিভ ফাই ডট, ঠিক আছে? তবে এরকম আছে cos phi ddT of cos phi, কিভাবে করি আমরা এটা, এটা করি dd phi of cos phi, আর তারপরে d phi by dt,
তাহলে ডি ফাই যদি কেটে দাও তাহলে ডিডিটি অফ cos ফাই পড়ে থাকবে। তাহলে cos ফাই এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয়, তাই না? তাহলে cos ফাই এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন ফাই, আর ডি ফাই ডিটি মানে ফাই ডট। এই ফাই ডট বলা হয় এটা, মাথায় ডট, তার মানে ফার্স্ট ডেরিভেটিভ টাইমের রেসপেক্টে, প্লাস সাইন ফাই ডেরিভেটিভ হবে cos ফাই, এখানেও ফাই ডট, আর একটা আই ক্যাপ থাকবে এর এখানে, একটা আই ক্যাপ, এর এখানে একটা জে ক্যাপ, এটা তো কনস্ট্যান্ট। এবার এখানেও ফাই ক্যাপ, এখানেও ফাই ক্যাপ, ফাই ডট ক্যাপ, ফাই ডট, সেটা কমনই নাও। তাহলে মাইনাস সাইন ফাই আই ক্যাপ প্লাস cos ফাই জে ক্যাপ, আর বাইরে হচ্ছে ফাই ডট। আর এইটা কি? এটা হচ্ছে ফাই ডট, এই যে এই সরি ফাই ক্যাপ, এটা হচ্ছে ফাই ক্যাপ, মানে ই ফাই ক্যাপ। এটা কোথা থেকে পেলাম? এটাও তুমি ডেরিভেশন করেছো, ই রো ক্যাপ যেমন ডেরিভেশন করেছো ঠিক সিমিলারলি তার নিচেই করেছিলে ই ফাই ক্যাপ, আর ফাই ডট তো আছেই। তাহলে দেখতে পাচ্ছ যে ডি ডি অফ ই রো ক্যাপ, তার মানে এটাকে লিখতে পারি কি ই রো ক্যাপ ডট ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে সেটা জিরো নয়, সেটা সময়ের সাপেক্ষে তার চেঞ্জ হচ্ছে, কারণ ফাই যতক্ষণ চেঞ্জ হবে ততক্ষণ চেঞ্জ হবে, ফাই যদি চেঞ্জ না হয় তাহলে হবে না। আর সিমিলারলি এরকম বাকিগুলো বের করে ফেলো, বাকিগুলো বের করে ফেলো। ডি ই ফাই ক্যাপ বাই ডিটি, এটা বাড়িতে করবে, এটা বেরোবে মাইনাস ফাই ডট ই রো ক্যাপ বা ই ফাই ডট ইকুয়াল টু দ্যাট। আর ডি ইজেড বাই ডিটি কত হবে কে বলবে? ডি ইজেড ক্যাপ বাই ডিটি ইকুয়াল টু, এটা কি জিরো হবে না নন জিরো হবে? ইজেড ক্যাপ কি? জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, এটা হচ্ছে ইজেড ক্যাপ। আর সময়ের সাপেক্ষে তার যদি পরিবর্তন হয় তাহলে কিছু একটা ভ্যালু পাবে, আর যদি সময়ের সাপেক্ষে পরিবর্তন না হয় তাহলে সেটা জিরো হবে। তাহলে কি হবে, জিরো হবে না নন জিরো হবে কে বলবে? কেউ একজন? সেটা জিরো হবে। জিরো হবে। কেন জিরো হবে? ঠিক জিরো হবে, কারণ কে ক্যাপ তো সময়ের সঙ্গে পাল্টাবে না। হ্যাঁ। এটা তুমি দেখতে পাচ্ছ ফাই চেঞ্জ হচ্ছে, রো ক্যাপের ডিরেকশন পাল্টাচ্ছে, কিন্তু জেড তো জেড ক্যাপ না। এখানে জেড ক্যাপ কোন দিকে? উপর দিকে। এখানে জেড ক্যাপ কোন দিকে? উপর দিকে। ওখানে জেড ক্যাপ কোন দিকে? উপর দিকে। সব জায়গায় জেড ক্যাপ উপর দিকে, ওই জন্য ডি জেড ক্যাপ বাই ডিটি ইকুয়াল টু জিরো। তার মানে ই জেড ক্যাপ ডট ইকুয়াল টু জিরো। এগুলো তোমাকে প্রমাণ করতে দেবে, পরিবর্তন হবে না। আরো কি দেবে বলবে? ভেলোসিটি বের করো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে, অ্যাক্সিলারেশন বের করো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে, এগুলোও দেবে। আমি যেগুলো দিচ্ছি না, প্রচুর বাড়ি কাজ থাকবে কিন্তু এখানে, কারণ সোজা জিনিস, একটু প্রথম দিকটা একটু কঠিন লাগে, তারপরে কিন্তু চ্যাপ্টারটা সোজাই, ভালো লাগবে বেশ করতে। তো তোমাকে দিয়েছে একটা পজিশন ভেক্টর আর, কি সেটা? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা হচ্ছে তোমার পজিশন ভেক্টর। আর ভেলোসিটি আমরা কিভাবে বের করি? ডিআর বাই ডিটি, এটাকে আমরা লিখি আর ভেক্টর মাথায় ডট, তার মানে পজিশনে ফার্স্ট ডেরিভেটিভ করলে ভেলোসিটি পাবে। আর এখানে তুমি ডেরিভেটিভ করছো কার রেসপেক্টে? ডেরিভেটিভ করছো টাইমের রেসপেক্টে। তো এক্স ওয়াই জেড পাল্টাচ্ছে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ পাল্টাবে না, ফিক্সড কোঅর্ডিনেট সিস্টেম, রোটেটিং নয়, ফিক্সড কোঅর্ডিনেট সিস্টেম। রোটেট যদি করে দাও তাহলে আবার অন্য ব্যাপার। তাহলে এক্স ওয়াই জেড চেঞ্জ হচ্ছে না, তাহলে কিভাবে? এক্স ডট আই ক্যাপ প্লাস ওয়াই ডট জে ক্যাপ প্লাস জেড ডট কে ক্যাপ, এটাকে বলি আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে ভেলোসিটি, মানে ডিএক্স ডিটি আই ক্যাপ, ডিওয়াই ডিটি জে ক্যাপ এরকম। আর যদি তোমাকে বলে অ্যাক্সিলারেশন বের করো, তাহলে অ্যাক্সিলারেশন সেটা হচ্ছে পজিশনে দুবার ডেরিভেটিভ, তাহলে ডি টু আর বাই ডিটি টু। তাহলে এইটা ডেরিভেটিভ করতে হবে, একবার ডেরিভেটিভ আছে আবার ডেরিভেটিভ করো, তাহলে এক্স ডবল ডট ডি টু এক্স ডিটি টু আই ক্যাপ প্লাস ওয়াই ডবল ডট জে ক্যাপ প্লাস জেড ডবল ডট কে ক্যাপ। এবার এটা তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট হলো। তোমাকে বলে দিল ভেলোসিটি অ্যাক্সিলারেশন বের করো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে বা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে, এবং স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যেটা সেটা খুব ইম্পর্টেন্ট, মেকানিক্সে কিন্তু লাগবে তোমার। হ্যাঁ, যখন তোমরা মেকানিক্স পড়বে তখন অ্যাক্সিলারেশন আর ভেলোসিটি যেটা ফর্ম সেটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে বের করতে দেবে। বেশ, তাহলে কি করবে তুমি? ফার্স্ট আর তোমার সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, স্ফেরিক্যালটা বাড়িতে করবে, ভালো করে দেখো না কিভাবে করবে। আর ইজ ইকুয়াল টু
সিলিন্ড্রিকালও তো আর এক্স বলা যাবে না, ওখানে বলতে হবে রো কস ফাই, তাহলে রো কস ফাই। সিলিন্ড্রিকাল কোঅর্ডিনেট সিস্টেমে আই ক্যাপও বলতে পারবে না, কারণ ওখানে রো ক্যাপ, ফাই ক্যাপ, জেড ক্যাপ এসব আছে, আর তাদের যে ট্রান্সফরমেশন রুল সেটা তুমি আগের কোশ্চেনগুলোতে বের করে রেখেছো। কি সেটা? আই ক্যাপ, তার ভ্যালু হচ্ছে কস ফাই আর ই রো ক্যাপ মাইনাস সাইন ফাই ই ফাই ক্যাপ। এটা হচ্ছে তোমার আই ক্যাপ, ঠিক আছে? এটা আই ক্যাপ কিভাবে বের করেছো? সেই রো ক্যাপটা লিখেছিলে, সেটাকে অপনয়ন পদ্ধতিতে সলভ করে আমরা আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ বের করে রেখেছি। প্লাস ওয়াই মানে হচ্ছে রো সাইন ফাই সিলিন্ড্রিকালে, সবকিছু সিলিন্ডারে নিয়ে যেতে হবে। আর যেটা জে ক্যাপ সেটা হচ্ছে সাইন ফাই আর ই রো ক্যাপ প্লাস কস ফাই ই ফাই ক্যাপ। আর জেড তো জেডই, তাহলে এটা জেড আর এটা ই জেড ক্যাপ, ব্যাস হয়ে গেল। তাহলে পজিশন ভেক্টর তুমি বের করে ফেলেছো, সবকিছু সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আছে। এবার বাড়িতে কি করবে? স্ফেরিক্যাল করবে। তাহলে এটা আর ইজিক্যাল টু সাম, এটা আর কস থিটা, আর সাইন থিটা, ফাই, এইসব থাকবে। হ্যাঁ, এইভাবে তুমি চেঞ্জ করে দিতে পারো। এবার তোমার বাড়িতে নেক্সট কাজ কি হবে? ভেলোসিটি বের করো। ভেলোসিটি বের করলে এটা টাইম রেসিও ডেরিভেটিভ করো, ডিআর বাই ডিটি বের করো। আর যখন ডিআর বাই ডিটি বের করবে তখন কি রো চেঞ্জ হতে পারে, তাদের ক্যাপ গুলো চেঞ্জ হতে পারে, জেড এর ভ্যালু চেঞ্জ হতে পারে, কিন্তু জেড জেড ক্যাপ যেটা এর ডিরেকশন পাল্টাবে না। তো সেই সবগুলো একটু মাথায় রেখে তোমাকে ডেরিভেটিভ করতে হবে, এবং লাস্টে যে রেজাল্টটা পাবে এটা হচ্ছে রো ডট ই রো ক্যাপ প্লাস রো ফাই ডট ই ফাই ক্যাপ প্লাস জেড ডট ই জেড ক্যাপ, এরকম। তো এখানে তুমি ধরে নাও যে তার জাস্ট ম্যাগনিটিউড পাল্টাচ্ছে, অ্যাক্সিস কিছু চেঞ্জ হচ্ছে না, মানে সে ছুটে যাচ্ছে কোনো একটা প্লেন বরাবর, কোনো একটা ফিক্সড ইয়ে দেখে ছুটে যাচ্ছে, এরকম তুমি ধরে রাখতে পারো। তো এইভাবে ডেরিভেশন করবে, নোটেও করে দেওয়া আছে, দেখবে বইতেও করে দেওয়া আছে। সিমিলারলি অ্যাক্সিলারেশন বের করো, এটাকে আবার ডেরিভেটিভ করো। তো বুঝতে পারছো লেংদি প্রবলেম হয়ে যাবে, তো নিজেরা করবে, বই ফলো করবে, সমস্ত কিছু বইয়ে করে দেওয়া আছে, দেখবে অ্যাক্সিলারেশন বের করবে, এটাকে আবার ডেরিভেটিভ করবে, এই যেটা ভেলোসিটি পেয়েছো এটাকে আবার টাইম রেসিও ডেরিভেটিভ করবে, তাহলে রো ডবল ডট হবে, এটাকে দুবার ডেরিভেটিভ হবে এটা, এ ডট বি মানে ডিডিটি অফ ইউ ভি, ইউ কে রেখে ভি, ভি কে রেখে ইউ, এরকম ডেরিভেটিভ করবে, কিছু একটা পাবে। যেগুলো পাবে সেই রেজাল্ট গুলো মুখস্থ করার চেষ্টা করবে, কারণ সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ভেলোসিটি ফর্ম যেটা, সেটা পরে 5th সেমিস্টারে যখন ক্লাসিক্যাল মেকানিক্স করাবো তখন খুব ইম্পর্টেন্ট টার্ম এটা, ঠিক আছে? বেশ, এবার আর একটা জিনিস দেখে নাও। আর কি বললাম? এই জিনিসটা স্ফেরিক্যালে করবে। স্ফেরিক্যালে ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন খুব ইম্পর্টেন্ট টার্ম, আমি লিখে দিচ্ছি এখানে, ফাইন্ড velocity and acceleration in spherical polar coordinate। এটা একটা স্টার মেরে দিলাম। মেকানিক্স পড়াবো যখন, কেবলার মোশন যখন করাবো, বা ওই যে আমাদের ওই সেন্ট্রাল ফোর্স যে চ্যাপ্টারটা আছে তাতে নিউটনস ল যেটা, সেটা তোমার ওই স্ফেরিক্যাল কোঅর্ডিনেটই লেখা হবে, পোলার কোঅর্ডিনেটই লেখা হবে, আর থিটা পোলার কোঅর্ডিনেট। সূর্য যখন ঘুরছে, পৃথিবী যখন ঘুরছে সূর্য চারদিকে, তখন আর থিটা দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করা হয়। এটা সূর্য, এটা পৃথিবী, এটা ডিস্টেন্স আর, এই ডিস্টেন্স থিটা, তো আর থিটা দিয়ে ওই নিউটনস লকে রিপ্রেজেন্ট করা হবে, সেই সময় পোলার কোঅর্ডিনেট ইউজ করা হবে। আর তখন আমরা এখান থেকে ধার নিয়ে নেবো, কিন্তু ওই নো দ্যাট বলে তখন বললে হবে না স্যার এটা করি নাই, ফাঁকা আমি দিয়েছিলাম বাড়িতে করতে, কিন্তু করিনি, দেখে নিয়েছিলাম একবার, তা বললে হবে না, ডেরিভেশন করতে হবে, না পারলে বলবে করে দেবো, তবে বইয়ে করে দেওয়া আছে সবই। বেশ, এবার ধরো তোমার বলেছে যে সাপোজ আর ভেক্টর ইকুয়াল টু, আচ্ছা এক মিনিট, ধরে নাও তুমি এক্স ইকুয়াল টু সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আছো, তাহলে এক্স ইকুয়াল টু রো কস ফাই, ওয়াই ইজ ইকুয়াল টু রো সাইন ফাই, আর জেড ইজ ইকুয়াল টু জেড। এইটা তো তুমি এখান থেকে ডিএক্স ডিওয়াই ডিজেড বের করতে পারো। ডিএক্স যদি করো তাহলে একবার রো কে রেখে সাইন ফাই, একবার কস ফাই, একবার কস ফাই কে রেখে রো এর ডেরিভেটিভ, তাহলে কিরকম পাবে? এরকম ডিএক্স ইকুয়াল টু রো সাইন ফাই ডি ফাই প্লাস, এটা কি করলাম? রো কে কনস্ট্যান্ট রাখলাম, কস ফাই ডেরিভেটিভ করলাম, প্লাস কস ফাই রাখছি, রো এর ডেরিভেটিভ ডি রো, এটা হচ্ছে ডিএক্স। সিমিলারলি ডিওয়াই কি হবে?
ডিওয়াই কি হবে? ডিওয়াই একবার রো কে রাখো, সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস ফাই, এটা একটা নেগেটিভ হবে না, কস ফাই ডেরিভেটিভ এটা মাইনাস, আর রো কস ফাই ডি ফাই প্লাস, এবার সাইন ফাই কে রাখো ডি রো, আর ডিজেট তো ডিজেট। এবার তিনটেকে যোগ করতে থাকো, তাহলে তুমি কি হবে? লেংথ এলিমেন্টের স্কোয়ার, সেটা হচ্ছে ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার প্লাস ডিজেড স্কোয়ার, এটা স্কোয়ার এটা স্কোয়ার এটা স্কোয়ার, সব কটাকে যোগ করো, স্কোয়ার করো, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটাও তাই হোল স্কোয়ার, এটাও তাই, কেটে কুটে বেরোবে ডি রো স্কোয়ার প্লাস রো স্কোয়ার ডি ফাই স্কোয়ার প্লাস ডিজেড স্কোয়ার, এটা বেরোবে। আর অনেক আগে তুমি বের করে রেখেছো ডিএল স্কোয়ার, তার ভ্যালু এরকম বেরিয়েছিল h1 তার স্কোয়ার, du1 তার স্কোয়ার প্লাস h2 তার স্কোয়ার, du2 তার স্কোয়ার, h3 তার স্কোয়ার, du3 তার স্কোয়ার। এটা আমরা বের করেছি আজকে, প্রথম দিকে বের করেছি u1। আর যেহেতু তুমি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট ইউজ করছো, তাহলে এগুলোকে আর 1 2 3 না বলে রো ফাই জেড বলে দাও। তাহলে এটা 1টা পাল্টে রো করে দিলাম, এটা রো করে দিলাম, 2 পাল্টে করে দিলাম ফাই, আর 3 পাল্টে করে দিলাম জেড। যদি আবার স্ফেরিক্যাল করতাম তাহলে আর থিটা ফাই করতাম। আর ইউ, ইউপি, ইউ ফাই, ইউ জেড, তার মানে কি রো ফাই জেড। তাহলে ইউপিটাও তুমি পাল্টে দিয়ে এখানে লিখে দাও ডি ইউপি না লিখে ডি রো তার স্কোয়ার। আবার ডি ইউ ফাই, তার মানে কি ফাই মানে তো আমাদের এখানে ইউ ফাই মানে তো ফাই, আর ইউ জেড যেটা সেটা অ্যাকচুয়ালি জেড। ইউ1 ইউ2 ইউ3 গুলোকে ইন জেনারেল নাম দিয়েছিলাম। তাহলে এটার সাথে এটা পুরোপুরি মিল পেয়ে গেছো তুমি, ডি রো স্কোয়ার ইকুয়াল টু সামথিং ইন্টু ডি রো স্কোয়ার আছে, আর দ্যাট সামথিং ইকুয়াল টু 1, কিছুই নেই এখানে। তাহলে কি পেলে? এইচ রো ইকুয়াল টু 1, এইচ রো স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তার মানে এইচ রো ইকুয়াল টু 1। স্কেল ফ্যাক্টর বের করছো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে। এইচ ফাই সেটা কত? এইচ ফাই স্কোয়ার ইকুয়াল রো স্কোয়ার, তাহলে এইচ ফাই ইকুয়াল টু রো। এইচ জেড সেটা কত? 1, কিছু নেই মানে দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে সেই স্কেল ফ্যাক্টরগুলো তুমি বের করেছো। তাহলে ভলিউম এলিমেন্ট কি? ডিভি ইকুয়াল টু, ফর্মুলা ছিল এইচ রো, এইচ ফাই, এইচ জেড, এইচ জেড কি লিখলাম, এইচ জেড মানে h1 h2 h3, আর তারপরে কি ছিল du1 du2 du3, তার মানে ডি রো ডি ফাই ডি জেড। আর এটা তুমি বের করেছো 1 রো এন্ড 1, সো ইট ইজ রো ডি রো ডি ফাই ডি জেড। এবারে এটা পুরোনো নোট তুমি খুলে দেখবে, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ভলিউম এলিমেন্ট আমরা বের করেছি, এখানে বসেই বের করেছি, তাতে রেজাল্ট এইটা বেরিয়েছে কিনা। এটা স্কেল ফ্যাক্টর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে, যেটা স্কেল ফ্যাক্টর। যদি এটা কার্টেসিয়ান হয় তাহলে এগুলো সেটা 1 বেরোবে, এটা 1 বেরোবে, এটা 1 বেরোবে। সেম কাজ স্ফেরিক্যালে বাড়িতে করবে। কিভাবে করবে? x ইকুয়াল টু এটা, y ইকুয়াল টু সামথিং, একটা বড় সরো আরেকটা টার্ম থাকবে cos sin phi cos phi এরকম টাইপের, আর z ইকুয়াল টু কিছুটা পাবে, তাদের dx dy dz বের করবে, স্কোয়ার করবে, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা ইউজ করবে, দিয়ে একটা কিছু বেরোবে, দিয়ে স্কেল ফ্যাক্টরগুলো তুমি বের করবে। আর সেই যে স্কেল ফ্যাক্টরগুলো বেরোবে সেগুলো কি বেরোবে আমি বলি। স্ফেরিক্যাল তখন বেরোবে HR, H1 তার মানে HR, তার ভ্যালু বেরোবে 1, H থিটা তার ভ্যালু বেরোবে R, আর H ফাই তার ভ্যালু বেরোবে R সাইন থিটা। ঠিক আছে, ঠিক আগের মতনই টেকনিক করবে, তো এটা R সাইন থিটা এরকম বেরোবে। তাহলে ভলিউম এলিমেন্ট কত? ডিভি, এটা সমান কত? এটা সমান হচ্ছে H1 H2 H3, তার মানে R স্কোয়ার সাইন থিটা, তারপরে DU1 DU2 DU3, তার মানে DR D থিটা D ফাই। এবার তুমি আবার পুরোনো নোট খুলে দেখো যে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ভলিউম এলিমেন্ট কত, তাহলে দেখবে R স্কয়ার সাইন থিটা DR D থিটা D ফাই এসছে। যদি এটাকে ইন্টিগ্রেশন করো তাহলে 4/3 পাই আর কি হতে হবে। ঠিক আছে, তো এইভাবে তুমি কার্টেসিয়ান আমাদের ওই কি বলে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমে জেনারেলাইজ করতে পারো সব জিনিসকে। স্ফেরিক্যাল মানে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম থেকে তুমি স্ফেরিক্যাল পোলার এগুলো সব একটার পর একটা আসতে পারো। আর আমাদের যেহেতু এইগুলো আগে আমরা করে রেখেছি, ভলিউম এলিমেন্ট, এখানে কার্টেসিয়ান থেকে স্ফেরিক্যালের ট্রান্সফরমেশন বা সিলিন্ডারের ট্রান্সফরমেশন, তাদের ইকুয়েশন, তাদের লিমিটস, এগুলো যেহেতু আমাদের হয়ে আছে, সুতরাং অনেকটাই হেল্পফুল।
যারা কার্ভিলিনিয়ার সিস্টেম করার সময় প্রথমবার স্ফেরিক্যাল কোঅর্ডিনেট ইউজ করে তাদের ক্ষেত্রে হয়তো লেকচারটা আরো লেংদি হয়ে যাবে, কারণ তাদেরকে আবার সেই স্ফেরিক্যাল কোঅর্ডিনেট বোঝাতে হবে প্রথম থেকে। বেশ, এবার একটা কাজ করি, আমরা স্কেল ফ্যাক্টর গুলোকে পাশে লিখে রাখছি। h rho equal to hz equal to 1 আর h phi equal to rho। এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। আর স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম যেটা, সেটা হচ্ছে hr equal to 1, h theta equal to r আর h phi equal to r sin theta। এই হচ্ছে তোমার স্কেল ফ্যাক্টর। আর কার্টেসিয়ান কি? কার্টেসিয়ান হচ্ছে hx 1 h2 equal to 1 and h3 by hz hy হচ্ছে hz also equal to 1, dx square dy square dz square, তাহলে তোমার যেটা h1 h2 h3 also 1। এগুলো হচ্ছে কারেসপন্ডিং স্কেল ফ্যাক্টরস। এবার আমরা পড়েছি যে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এগুলো তুমি পড়েছো আগে। গ্রেডিয়েন্ট এটা হচ্ছে গ্র্যাড অপারেটর, আর তার উপর যখন আমরা স্কেলার ফাংশন অপারেট করাই তখন সেটাকে বলা হয় গ্রেডিয়েন্ট অফ দ্য স্কেলার ফাংশন ফাই। আর তার অনেক সিগনিফিকেন্স পড়েছি আমরা। গ্র্যাড ফাই সারফেসের সাথে লম্ব ডিরেকশন হয়, সেটা ম্যাক্সিমাম চেঞ্জ অফ ফাই বোঝায়, সে রেটটা বোঝায়। আর তার নেগেটিভ ডিরেকশন যদি নিই আমরা, তাহলে সেটা ফিল্ডের ডিরেকশন বোঝায়, ই ইজ ইকুয়াল টু মাইনাস গ্র্যাড ফাই করে। আর গ্র্যাড ফাই ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, কারণ এটা তো ফিল্ড বোঝায় না। ফাই ইটসেলফ স্কেলার, কিন্তু গ্র্যাড ফাই হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, কারণ গ্র্যাড ফাই হচ্ছে ইলেকট্রিক, যদি ইলেকট্রিক পোটেনশিয়াল হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড বেরিয়ে যাবে। হ্যাঁ, তো এরকম ভেক্টর কোয়ান্টিটি। আর যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তার একটা মান আছে, তার একটা দিক আছে। ধরে নাও তুমি যে গ্র্যাড ফাই ইকুয়াল টু একটা ভ্যালু, সেটাকে বলছে f1, আর ইউনিট ভেক্টর আছে e1 ক্যাপ ইন কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম, প্লাস f2 e2 ক্যাপ প্লাস f3 e3 ক্যাপ। এটা হচ্ছে গ্র্যাড ফাই ইন কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম। তুমি জাস্ট লিখেছো, কোনটা কি তুমি জানো না। এবার এটাকে তোমাকে একদম পুরোপুরি ওই সবকিছু রিপ্লেস করতে হবে, মানে একদম পুরোপুরি প্রপারলি কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমে আনতে হবে। f1 f2 তোমাকে মাপতে হবে। f1 f2 গুলো কি? f1 f2 f3 এগুলো তো কিছু ভ্যালু, তা আর টু বি ডিটারমাইন্ড, এগুলো তোমাকে বের করতে হবে, যেটা কি ধরে নিয়েছো উল্টো পাল্টা। এগুলো বের করার জন্য কি করবো আমরা এটা তো জানি যে r is a function of u1 u2 and u3। পজিশন ভেক্টর সেটা যে কোঅর্ডিনেট সিস্টেম তুমি যাবে কার্টেসিয়ান থেকে, তাদের সাথে রিলেশন আছে। আর এখানে চেন রুল ইউজ করতে পারো, dr equal to del r by del u1 du1 plus del r by del u2 du2 plus del r by del u3 du3। আর del r by del u1 তুমি বের করেছো আগে, তার ভ্যালু ছিল h1 e1 ক্যাপ, du1 পাশে বসিয়ে দাও, এটাও বের করেছো h2 e2 ক্যাপ du2 প্লাস h3 e3 ক্যাপ and du3। আবার d phi সমান এটা একটা থাকলো, কিছু একটা তোমার ইকুয়েশন নাম্বার যখন দরকার হবে তখন আমরা লিখবো এটা কিছু 1, এটা একটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। আবার দেখো d phi, এটাকে লিখতে পারি গ্র্যাড phi ডট dr, ঠিক না? গ্র্যাড phi ডট dr যদি তুমি করো তাহলে তুমি এটা লিখতে পারো। কিভাবে পারো? গ্র্যাড phi মানে কি? ডেল phi ডেল x, যদি তুমি কার্টেসিয়ান কোঅর্ডিনেটে ভাবো এরকম। গ্র্যাড phi কি? ডেল phi বাই ডেল x i ক্যাপ প্লাস j ক্যাপ ডেল phi বাই ডেল y, k ক্যাপটাও আছে, ছেড়ে দাও, এটা লেখা দরকার নেই। ডট dr তার মানে কি? i ক্যাপ dx প্লাস j ক্যাপ dy এরকম। আর এদের সাথে ডট প্রোডাক্ট আছে না, তাহলে i ডট i মানে 1, আর ডেল phi ডেল x ইনটু dx dx করে দাও d phi প্লাস j ডট j মানে 1 ডেল phi বাই ডেল y dy করে দাও ডেল phi। তো পুরো ডেল phi কন্ট্রিবিউশনটা এখানে লেখা আছে d phi। হ্যাঁ, তো এটা তুমি লিখতে পারো যে গ্র্যাড phi ডট dr ইজ ইকুয়াল টু d phi। আর গ্র্যাড phi যেটা, সেটা তুমি আগে একবার বের করে রেখেছো ইকুয়েশন 1 এ, আর dr যেটা সেটাও তুমি এখানে বের করে রেখেছো ইকুয়েশন নাম্বার 2 তে। তাহলে এইটার সাথে যদি এইটা ডট প্রোডাক্ট করো, তাহলে u1 ডট u1 মানে 1,
E2 ডট E2 মানে 1, E3 ডট E3 মানে 1, বাকি সব 0। তাহলে কিভাবে? ইকুয়াল টু H1 F1 DE1 প্লাস H2 F2 DU2 plus H3 U3 F3 sorry F3 and DU3. This is your equation number 3. আর phi যেটা, phi তো একটা scalar function, phi, so phi is a function of xyz and it is also a function of u1 u2 u3, ঠিক না? phi হচ্ছে একটা scalar function, তো phi কার উপর? scalar function মানে xyz, আর xyz মানে r, তো r তো আবার u এর উপর ডিপেন্ডেন্সি আছে তার কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট অনুযায়ী, কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন অনুযায়ী। তার মানে phi is a function of xyz বা r theta phi বা rho phi z। তাহলে d phi কত? এখানেও চেন রিঅ্যাকশন কাজ করাও। তাহলে ডেল ফাই বাই ডেল u1 dE1 প্লাস ডেল ফাই বাই ডেল u2 dU2 প্লাস ডেল ফাই বাই ডেল u3 dU3, এটা তোমার ইকুয়েশন নাম্বার 4। এবার 3 নম্বর ইকুয়েশনে একটা তুমি d5 পেয়েছো, 4 নম্বর ইকুয়েশনেও তুমি একটা d5 পেয়েছো। আর তাদেরকে যদি তুলনা করো তাহলে এখানে dU1 আছে, এখানেও dU1 আছে, তাহলে ফার্স্ট পার্ট যেটা তুমি পেয়েছো এইটা ইকুয়াল টু এটা। তাহলে দুটোকে যদি ইকুয়াল করো তুমি, তাহলে তুমি F1 পেয়ে যাবে। F1 মানে কি? ডেল ফাই বাই ডেল E1 ডিভাইডেড বাই H1। সিমিলারলি সেকেন্ড পার্টে এখানে আছে DU2, এখানেও আছে DU2, তাহলে এইটা সমান হচ্ছে এইটা। আর থার্ড পার্টে এখানে আছে DU3, এখানেও আছে DU3, তাহলে তার যে কোএফিসিয়েন্ট আর এর যে কোএফিসিয়েন্ট সেই দুটো সমান হতে হবে। তাহলে যদি সমান করো কিভাবে? তাহলে অতএব এখান থেকে পাচ্ছ F1 ইকুয়াল টু, যেটা তোমার দরকার বের করতে চাইছো তুমি, সেটা হচ্ছে E1 ক্যাপ বাই H1 ইন্টু ডেল ফাই বাই ডেল E1। এটা হচ্ছে F1। F2 কত? E2 ক্যাপ বাই H2 ডেল ফাই বাই ডেল U2। F3 কত? E3 ক্যাপ বাই H3 ডেল ফাই বাই ডেল U3। এবার বাকিটা মুছে দাও। স্যার বলছি U1 ক্যাপ গুলো হবে? বলতো U1 ক্যাপটা? হ্যাঁ এরকম ছিল। কি ছিল বলতো? হ্যাঁ এরকম ছিল। H1 U1 ক্যাপ ইকুয়াল টু ছিল আমাদের ডেল ফাই বাই ডেল U1, আর এখানে একটা F1 ছিল, এরকম ছিল। দেখিনি একবার, এক মিনিট, এটা না, ও না না ঠিক আছে। E1 ক্যাপ গুলো তো ডটের জন্য। হ্যাঁ হ্যাঁ, E1 ক্যাপটা হবে না, E1 ক্যাপটা হবে না, E1 ক্যাপটা হবে না, ঠিক। ভেরি গুড, ভেরি গুড। এটা হচ্ছে 1 বাই H1, এটা হচ্ছে 1 বাই H2, এটা হচ্ছে 1 বাই H3, ঠিক। F1 H1 ইকুয়াল টু ডেল ফাই বাই ডেল E1, ঠিক আছে। এটা তুমি দুটোকে তুলনা করলে পাবে, E1টা না, ঠিক আছে। থ্যাংক ইউ। বেশ, তাহলে এই যে F1টা সেটা তোমার এটা, সিমিলারলি F2 সমান এটা, আর F3 সমান হচ্ছে এটা। এবার এই F1টা এখানে বসিয়ে দাও, F2টাকে, তাহলে তোমার E1 বাই এটা পাবে। হ্যাঁ এটা পাবে। তাহলে গ্র্যাড ফাই কত ফাইনালি? তাহলে অতএব ফাইনালি গ্র্যাড ফাই ইকুয়াল টু বসাও, এখান থেকে বসাও। তাহলে E1 ক্যাপ বাই H1 ডেল ফাই বাই ডেল E1 প্লাস E2 ক্যাপ বাই H2 ডেল ফাই বাই ডেল U2 প্লাস E3 ক্যাপ বাই H3 ডেল ফাই বাই ডেল U3। এইটা হচ্ছে গ্র্যাড ফাই, যেটা তার জেনারেলাইজড রিপ্রেজেন্টেশন। এবার তুমি স্কেল ফ্যাক্টরগুলো পাশে লিখে রেখেছো। যদি তোমাকে বলে গ্র্যাড ফাই ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট, তাহলে E1 ক্যাপ মানে I ক্যাপ, এটা 1, তাহলে I ক্যাপ ডেল ফাই ডেল এক্স, এটা তুমি অলরেডি পড়েছো যে I ক্যাপ ডেল ফাই বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ফাই বাই ডেল ওয়াই অ্যান্ড কে ক্যাপ ডেল ফাই বাই ডেল জেড। এটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে গ্র্যাড ফাই রূপ, যেটা আমরা সবার আগে ইউজ করেছি। স্ফেরিক্যালে চলে আসো, স্ফেরিক্যালে যদি চলে আসি তাহলে গ্র্যাড ফাই তার ভ্যালু কি? E1 ক্যাপ, তার মানে আর ক্যাপ বা ই রো ক্যাপ, ER ক্যাপ ডিভাইডেড বাই HR মানে 1 ডেল ফাই ডেল E1 মানে ডেল আর, 1 টাকা লিখছি না আমি, প্লাস